আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনারা হয়তো অনুমান করতে পেরেছেন এবং অনেকে জানেনও ইতোমধ্যে যে আমাদের আজকের পর্বটি অন্যান্য দিনের থেকে একটু আলাদা। আমরা সবাই শোকাহত চিত্তে আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা আজকে এখানে সমবেত হয়েছি এমন একজন মানুষের বিষয়ে কথা বলবার জন্য যিনি বাংলাদেশে ধান কন্যা হিসেবে অনেকের কাছে পরিচিত। আমাদের এই ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা সংক্ষেপে যাকে আমরা বিড়ি বলি, সেই বিড়ির গবেষণা পরিচালক ডক্টর তমাললতা আদিত্য গত 30 তারিখ তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা যতটুকু জেনেছি যে রাতে তিনি চলে গেছেন তার আগের দিন তিনি সারাদিন মিটিং করেছেন এবং অন্যান্য দিনের মতো তিনি অনেক কর্মব্যস্ত ছিলেন এবং এই কর্মব্যস্ততার ফাঁকেই হয়তো তার ব্লাড সুগারের কোনো সমস্যা হয়ে থাকতে পারে এবং রাত্রেবেলা তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। এবং ডক্টর তমাললতা আদিত্যর এই চলে যাওয়া এই ক্ষতি অপূরণীয় এবং আমরা 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 সবাই হয়তো একসময় চলে যাব, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়াটা কষ্টকর। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া, কিছু কিছু মৃত্যু জাতির জন্য সেটি সত্যি অপূরণীয়। সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের এখানে যারা অতিথিরা আছেন তারা কথা বলবেন। আপনারা জানেন যে ডক্টর তমাললতা আদিত্য তিনি বিড়ি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি যতটুকু জানি তিনি 15 রকমের ধানের প্রজাতি উদ্ভাবনেও অবদান রেখেছিলেন এবং সে কারণেই তাকে বলা হতো ধান কন্যা। এবং ধান আমাদের কৃষি ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে একটি সবসময় একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং এই ধান ইভেন আমাদের যে রাজনীতি, আমাদের যে ক্ষমতা কাঠামো, সেখানেও কিন্তু ধান একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলাই হয় যে বাংলাদেশের চালের বাজার স্থিতিশীল রাখার সাথে রাজনীতি স্থিতিশীল রাখা বা সরকার স্থিতিশীল থাকাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতটাই গুরুত্বপূর্ণ আমাদের ধান এবং সম্প্রতি আমাদের ধানকে বিশ্বের বাজারে নিয়ে যাওয়া, বিশেষ করে সুগন্ধি চাল, আমাদের যে কাটারি ভোগ থেকে শুরু করে বাংলামতি, সেই চালগুলোকে বিদেশের বাজারে নিয়ে যাওয়ার ব্যাপারে সরকারের দিক থেকে অনেক চেষ্টা রয়েছে। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এই প্রয়াসের একজন অন্যতম সহকর্মী ছিলেন ডক্টর তমাললতা আদিত্য। ডক্টর তমাললতা আদিত্যকে নিয়ে আজকে আমরা কথা বলবো। আর ঠিক আলোচনা নয়, আমরা তার আত্মার প্রতি বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আজকে এখানে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আরো অনেকেই যুক্ত হবেন বলে আমরা আশা করছি। কারণ তার অনেক সহকর্মী, তার বর্ণাঢ্য কর্মজীবন, অনেকেই তার সম্পর্কে বলতে চাইবেন। তো আমরা চেষ্টা করব দর্শক মন্ডলী সবার কথা একটু একটু করে শুনতে। আপনারাও যদি কেউ কথা বলতে চান, কেউ যদি তমাললতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চান 1-2 মিনিট বা 3 মিনিটের জন্য যদি অন স্ক্রিন আসতে চান, তাহলে অনুগ্রহ করে কমেন্টে আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমি লিংক পাঠিয়ে দেবো, অথবা আমাকে মেসেজ করতে পারেন। যদি আমাকে মেসেজেও দেন তাহলেও আমি আপনাদেরকে হয়তো লিংক পাঠিয়ে দিতে পারবো। আমরা সকলকেই স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা যদি কেউ শোক প্রকাশ করতে চান অন স্ক্রিনে, আপনারা সেটা করতে পারবেন। আমাদের মাঝে ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরির প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি ডক্টর হোমনাথ ভান্ডারী। আমি ডক্টর হোমনাথ ভান্ডারীকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, যিনি ডক্টর তমাললতা আদিত্যর সঙ্গে মৃত্যুর আগেও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তার তার অন্যতম প্রিয় সহকর্মী ডক্টর শাহজাহান কবির, ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। আমি স্যারকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর ওয়াইস কবির। ডক্টর ওয়াইস কবির বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের, আপনারা জানেন, নির্বাহী চেয়ারম্যান ছিলেন। তিনি সদ্য সাবেক নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কেজিএফ এ। জাতীয় এবং আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানে ডক্টর ওয়াইস কবির কাজ করেছেন এবং সেই সুবাদে ডক্টর তমাললতা আদিত্যের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর এস বি নাসিম। ডক্টর এস বি নাসিম এদেশের প্রথিতযশা ধান বিজ্ঞানী এবং তিনিও ডক্টর তমাললতা আদিত্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ফলে আজকে স্মৃতিচারণ করার জন্যও আমাদের এই ধান বিজ্ঞানী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন কানাডা থেকে বিসেফ ফাউন্ডেশনের সভাপতি এবং তিনিও একজন ধান বিজ্ঞানী, ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। তিনিও তমাললতাকে খুব কাছে থেকে দেখেছেন। স্যারের অত্যন্ত স্নেহভাজন ছিলেন ডক্টর তমাললতা, আমি যতটুকু জানি। এবং এই সংবাদ শোনার পরে স্যার অত্যন্ত
মানসিকভাবে তিনি কষ্ট পেয়েছেন এবং তিনি বলেছেন যে বিসেফ ফাউন্ডেশন তাকে নিয়ে আলোচনা করতে চায় এবং সেজন্যই আজকে আমরা এই আলোচনাটা শুরু করেছি। আমাদের সাথে যুক্ত আছেন মাটি ও মানুষের জনপ্রিয় উপস্থাপক, মাটি ও মানুষের সঙ্গে লেগে থাকা আমাদের প্রিয় বন্ধু, আমাদের ভাই স্বজন অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। এইমাত্র যুক্ত হলেন জনাব সাইফুল আজম খান। জনাব সাইফুল আজম খান তমাললতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনা করেছেন এবং তারা অত্যন্ত বন্ধু মানুষ। এবং সাইফুল আজম খানও তিনি আমাকে বারবার করে বলছিলেন যে তমালের চলে যাওয়া আমি মেনে নিতে পারছি না। আপনাদের মতো সাইফুল আজম খানের মতো অনেকেই তমাল লতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের এই আলোচনা অতিথিদেরকে নিয়ে এই আলোচনা সঞ্চালনা করবেন বা সূত্রধরের কাজ করবেন আমাদের প্রিয় সভাপতি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি আবারও অনুরোধ করছি দর্শক মন্ডলী, আপনারা যদি কেউ কথা বলতে চান তাহলে অনুগ্রহ করে আমাকে জানাবেন। আমি স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে রাখছি এবং এখানে যদি আপনারা আপনাদের ইমেইল নাম্বার বা মোবাইল নাম্বার দেন আমি সেখানে লিংক পাঠিয়ে দেবো। আমরা সবাইকেই স্বাগত জানাই। আর যারা দর্শক মন্ডলী আছেন আপনারা কথা বলবেন। আপনারা যদি একটু যদি মনে করেন আপনার কথা বলা শেষ তাহলে আপনারা অফ স্ক্রিনেও চলে যেতে পারেন যাতে করে অন্যদেরকে স্ক্রিনে আমরা আনতে পারি। আমাদের এই সিস্টেমের একটা লিমিটেশন হচ্ছে 10 জনের বেশি আমরা স্ক্রিনে থাকতে পারবো না। সেই জন্য আমাদের কাউকে কাউকে একটু চলে গেলে অন্যদের জন্য একটু স্পেস করে দিতে সুবিধা হবে। এটি সবিনয়ে আপনাদেরকে আমি একটু অনুরোধ করছি। এটা অবশ্যই ডক্টর জয়নুল আবেদিন ডিসাইড করবেন। তারপরেও যদি কেউ ভলান্টারিলি চান আপনারা অনুগ্রহ করে আলোচনা শেষ করে আপনারা যদি স্পেসটা ছেড়ে দেন। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। আমরা রেজাউল করিম স্যারকে সিদ্দিকীকে দিয়ে শুরু করতে পারি। উনি আমি যতটুকু জানি যে উনি ডক্টর তমাললতা আদিত্যের উপরে একটি তার জীবনী পাঠ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমার মনে হয় সেটা দিয়ে শুরু হচ্ছে। ধন্যবাদ স্যার। আর আনমিউট করতে হবে স্যার, মানে মিউটে আছে। আবার আনমিউট হয়ে গেছে স্যার। সরি, আমি মিঠুনের এই ভূমিকার পরে আসলে ভূমিকাটা আর বড় করতে চাই না। আমি হয়তো সবার শেষেই বলবো, বরঞ্চ যারা তাকে খুব ঘনিষ্ঠভাবে কাছ থেকে দেখেছে তাদের কাছ থেকে আগে শুনতে চাই। রেজাউল করিম সিদ্দিকী কে দিয়ে শুরু করবো, সে করবে। তারপরে আমার মনে হয় শাহজাহান কবির তার বিশেষ করে ঘনিষ্ঠ সহচর ছিলেন সম্প্রতি, তার কথা শোনার পরে আমরা আস্তে আস্তে অন্যদের কাছ থেকে শুনবো। তবে মানে যতদূর সম্ভব যদি স্ক্রিনে আমাদের জায়গা থাকে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, চলে যাবেন না। আমি রেজাউল করিম সিদ্দিকী আমার তমাললতা আদিত্যের সম্পর্কে একটু তার জীবনী এবং কর্ম সম্বন্ধে ভূমিকাটা দেওয়ার জন্য বলার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় ডক্টর জয়নুল আবেদিন, আপনার আমাকে অনুমতি দেওয়ার জন্য। আসলে ডক্টর তমাললতা আদিত্য তার বর্ণাঢ্য জীবন, তার কর্মজীবন, তার শিক্ষা জীবন এবং তার অন্যান্য যে জায়গাগুলো সেগুলো খুবই সকলের অজানার মধ্যে নয়, জানার মধ্যে আছে। আমি অনুরোধ করব যারা ইতিমধ্যে আমাদের স্ক্রিনে আছেন তারা প্রত্যেকের মাইক্রোফোনটা যদি মিউট করে দেন তাহলে আমাদের এই নয়েজটা আমরা পাবো না। আমরা অনেকটা নয়েজ পাচ্ছি, আমাদের কথা হয়তো সকলেরই শুনতে অসুবিধা হবে। আমি বলছি, আমি এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকেই সংগ্রহ করা, তাদের তথ্য থেকেই সংগ্রহ করা এই জীবনীটি আমি কিছু কিছু অংশ পড়ে শোনাচ্ছি। ডক্টর তমাললতা আদিত্য, যার জন্ম 1967 সালের 31শে অক্টোবর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুন্তল বানিয়া গ্রামে। তার পিতার নাম মৃত্যুঞ্জয় আদিত্য এবং মাতার নাম সুনীত। 1993 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন ডক্টর তমাললতা আদিত্য এবং 1996 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পরিতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন বিষয়ে স্নাতকোত্তর এবং 2002 সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ প্রজনন এবং বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1994 সালের 21শে নভেম্বর তারিখে তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা পদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে উদ্ভিদ প্রজনন বিভাগে যোগদান করেন। পরবর্তীতে
9 আগস্ট তার সর্বশেষ যে অবস্থান, 9 আগস্টে তিনি 2010 সালে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন এবং 2 অক্টোবর থেকে তিনি 2017 সালে পরিচালক গবেষণা পদে যোগদান করেন এবং তার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে কর্মরত ছিলেন। তিনি ধান প্রজননবিদ হিসেবে অনেকগুলো ধানের জাত উদ্ভাবন, উন্নয়ন এবং সম্প্রসারণের কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা মিটনের কাছ থেকে শুনেছি অনেকগুলো ধানের ক্ষেত্রে তার প্রত্যক্ষ অবদান ছিল, কোনো কোনো ধানের ক্ষেত্রে তার পরোক্ষ অবদান ছিল। যেহেতু প্রজনন বিষয়ে যোগদান করেছিলেন এবং সেই বিষয়ে তার শেষ পড়াশোনা, সেই ক্ষেত্রে তার এই ব্রিডিং এর জায়গাতে তার ইনভলভমেন্ট বা তার অবস্থান খুবই স্পষ্ট ছিল। বিশেষ করে বৃধান 57, 58, বৃধান 63, 70, 80, 88, 90, 95 এর জাতগুলো উদ্ভাবনে তিনি সরাসরি জড়িত ছিলেন। বৃধান 46, 49, 50, 56, 71 ধানের জাত উদ্ভাবনে অবদান, ব্রিড যে তথ্য সেখান থেকে আমরা পাই। ধান গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডক্টর তমলনাথ আদিত্য ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 2013-14 সালে, প্রফেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন 2014 সালে রোটারি ক্লাব থেকে, ঢাকা থেকে বেস্ট সায়েন্টিস্ট ব্রিড থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন 2014 সালে, স্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন 2018 সাল থেকে। এটি খুব গুরুত্বপূর্ণ এবং SPRASA অ্যাওয়ার্ড অত্যন্ত নামকরা একটি অ্যাওয়ার্ড, আমরা সকলেই জানি। এবং ইন্টারন্যাশনাল সেনজিরা রাইস রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন 2018 সালে। এটা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটই এটিকে এই ওয়ার্ডের জায়গাটিতে একটা জায়গা অবস্থান নেন এবং সারা পৃথিবীর ধান বিজ্ঞানীদের মধ্য থেকে কিন্তু এই ওয়ার্ডটি প্রদান করা হয়। তার নেতৃত্বে ব্রিড উদ্ভিদ প্রজনন বিভাগ 2017 সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন করে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি প্রতিষ্ঠানের একটি শাখা প্রজনন বিভাগ, তিনি সেটি জাতীয় পুরস্কার পায়। আর পরবর্তীতে তিনি নিজে ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক নারী দিবসে জয়া আলোকিত নারী 2020 সম্মান। কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তিনি কখনোই নিজেকে মানে ওই যে জেন্ডারের যে প্রবলেমটি আছে নারী মনে করতেন না, তিনি মনে করতেন বিজ্ঞানী এবং তিনি নারী পুরুষের সমতায় বিশ্বাস করতেন এবং তিনি মনেই করতেন যে নারীদের যোগ্যতা আছে পুরুষদের সাথে কাঁধ মিলিয়ে কাজ করা, এবং সেই জন্য তার যে স্মার্টনেস, তার যে অংশগ্রহণ এবং তিনি যে সমস্ত জায়গায় থাকতেন সব জায়গা তিনি মাতিয়ে রাখতেন এবং সকলের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি সকলের সাথে মিশতে পারতেন এবং সকল কাজে তিনি জড়িয়ে থাকতে পারতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষি বিজ্ঞানী হিসেবে বিজ্ঞান সম্প্রসারণ এবং অন্যদের সাথেও তার একটা খুব ভালো সম্পর্ক ছিল, যে কারণে তার উদ্ভাবিত জাতগুলো মাঠে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি সম্প্রসারণ কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এই মহিষী নারী তিনি 30 সেপ্টেম্বর তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমরা তার এই বর্ণময় কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিসে ফাউন্ডেশন মনেই করি যে বিজ্ঞানীদের হাত ধরে, সম্প্রসারণ কর্মীদের হাত ধরে এবং কৃষকের হাত ধরে বাংলাদেশের কৃষির অগ্রযাত্রা। যদি এরকম একটি জায়গায়, একটি চেইনে কোনো জায়গায় যদি সংকট তৈরি হয়, সেটি আমাদের উন্নয়নের ক্ষেত্রে সংকট তৈরি হয়। আমরা ডক্টর তমলনাথ আদিত্যকে শ্রদ্ধা করে স্মরণ করি বিসে ফাউন্ডেশনের তরফ থেকে। আমরা চাই তার আত্মা শান্তি পাক এবং তার কর্মধারার মতো করে বাংলাদেশের অন্যান্য বিজ্ঞানীরা তাদের কাজ করে যায়, যাতে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে এই বিজ্ঞানীর মতো অবদান আমাদের অন্যান্য বিজ্ঞানীরা রাখতে পারে। আমার কথা এখানেই আমি শেষ করছি, তারপর বলছি পরবর্তী পর্যায়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্যার মাইক্রোফোন অন করতে। স্যার মিউটে আছেন। স্যার মাইক্রোফোন বিষয়টা কি আসলে থ্যাংক ইউ সো মাচ। আজকে রেজাকে ধন্যবাদ অনেক, তার আমাদের আজকের ধান কন্যা সম্বন্ধে অনেক কথা, আমাদের অজানা কথা আমাদেরকে বলেছেন এবং আমরা আশা করছি যে আরো আমরা নতুন কথা শুনবো আমাদের সম্বন্ধে। বিভিন্ন জন আপনারা বিভিন্ন ভাবে তার সঙ্গে কাজ করেছেন, লেখাপড়া করেছেন, জানাবেন। আমরা ফারুক সাহেবকে ভাইকে আমাদের স্বাগতম জানাচ্ছি। তিনিও কৃষি মন্ত্রণালয়ের থাকতে তমালের কাজ অবলোকন করেছেন, তার সম্বন্ধে আমরা জানতে পারবো। তো আমরা
এই মুহূর্তে আসলে আমাদের সঙ্গে অনেকেই সংযুক্ত আছেন, যদিও যা মন্তব্যের ঘরে মাত্র কয়েকজন আছে, কিন্তু আমি আর স্ক্রিনে দেখছি যে এখানে বহু লোক আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। তো আমরা সেগুলো একটু পরে আসব। আমরা এখন আপাতত আগে তার একেবারে ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, বহুদিনের সহকর্মী ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, যেখানে তমালতা আদিত্য তার সারা কর্মজীবনী দিয়েছে। আমি জনাব শাহজাহান কবির সাহেবকে অনুরোধ করব তমাল এবং তমালের কাজ এবং তার সম্বন্ধে যা কিছু উনি বলতে চান। কোনো সময়ের লিমিট নেই আপনার কাছে, আপনি যতক্ষণ ইচ্ছা বলতে পারেন। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই বিসেফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আজকে অত্যন্ত আমি মনে করি সেনসিটিভ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমার তো অবশ্যই ব্রির এবং দেশের একজন খ্যাতনামা বিজ্ঞানী। আমার একেবারেই আমরা 26 বছর একসাথে আমরা ব্রিতে কাজ করছি। ডক্টর তমালতা আদিত্য, উনি গত 30শে সেপ্টেম্বর দিবাগত রাত 11:44-45 ঠিক এই সময়ে তার মৃত্যুটি ঘোষণা করা হলো। আমি তখন হসপিটালে ছিলাম। আমি তাকিয়ে দেখলাম একজন জ্যান্ত মানুষ কিভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, কিভাবে তার মৃত্যুটা ঘোষণা করা হলো। এই যে মানে দৃশ্যটা, এটা আমার জীবনে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি বিশ্বাসই করতে পারছিলাম না তমালের মতো একজন প্রাণ চাঞ্চল্য একজন মানুষ, একজন বিজ্ঞানী এইভাবে হঠাৎ করে মৃত্যুবরণ করতে, এটা আমার কাছে তো অবশ্যই না, কারোর কাছেই এটা বিশ্বাসযোগ্য না। তারপরেও আমরা এই ঘোষণা যখন করা হলো, আমরা সবাই হয়তো একেবারেই মানে বাক শক্তি হারিয়ে ফেলেছিল সবাই, কেউ কথা বলতে পারেনি, ইভেন অনেকেই কাঁদতেও পারেনি। এই অবস্থায় আজকে আমরা তার স্মরণ সভা করছি। আমি প্রথমেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আপনারা জানেন যে তার 2টি ছেলে আছে, এবং এই ছেলেগুলা ছিল তার একেবারে অন্তঃপ্রাণ। একজন মা, একজন বিজ্ঞানী, মানে একইভাবে একজন অফিসে যেমন সে অত্যন্ত কর্মনিষ্ঠ ছিল, এবং তার সন্তানদের প্রতি, তার স্বামীর প্রতি যে একজন মহিলা এইভাবে দুইটাই একসঙ্গে এত সুন্দর দায়িত্ব পালন করতে পারে, এটা তমালকে না দেখলে এটা বোঝা যেত না। আর সন্তানদের প্রতিনিয়ত সন্তানদের পড়াশোনা, সন্তানরা খাওয়া দাওয়া করলো কিনা সবকিছুই কিন্তু সে সবসময় খুঁজে, এবং তাদের যে সুবিধা অসুবিধা এগুলো কিন্তু আমাদের সাথে সবসময় শেয়ার করতো। কে বেশি খেত, কে কম খেত, এবং কার পড়াশোনা বেশি। যেমন তার ছোট ছেলেটা অত্যন্ত ব্রিলিয়েন্ট, কিন্তু সে পড়াশোনা করে কম, ঘুমায় বেশি। এইটা নিয়ে তার আক্ষেপের সীমা ছিল না যে আমার ছেলেটা যদি একটু পড়াশোনা করতো তাহলে সে বাংলাদেশে একটা ভালো জায়গা করে নিতে পারতো। এই ধরনের এইভাবে তার সন্তানগুলাকে সে গড়ে তুলেছে। এবং আজ যে এই 2টি সন্তান মাতৃহারা, কালকে তমালের হাজবেন্ডের সাথে আমার কথা হচ্ছিল, উনি বারবার খুব কষ্ট পাচ্ছিলেন যে আমি আমার সন্তানদেরকে তো মানাতে পারছি না। যখনই ওরা কথা বলছে শুধু তার মাকে ফিরিয়ে আনতে বলছে। আমি তো নিজে তো কষ্টের কথা আমি কি বলবো, আমি তো আমার সন্তানদেরকে পারছি না আমি বোঝাতে। এই অবস্থায় আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, এবং তারই পরিবার যাতে এই সুখ সইতে পারে, তার সন্তানরা যেন খুব তাড়াতাড়ি একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এই জন্য আমরা সবাই মিলে আমরা দোয়া করি, অবশ্যই তার সন্তানরা যেন সুখ সইতে পারে। আমরা স্যার আলোচনাটা কিভাবে আমি শুরু করব, আমি এইভাবেই বলি যে যেদিন সে মারা যায় 30 তারিখে, আমাদের 29 তারিখে সে এই যে বিআরসিতে 30 তারিখে একটা মিটিং ছিল, সেই মিটিং এ সে যাবে। আমার কাছে সে 3-4 বার আসছে যে আমি এই মিটিংটাতে যেতে চাই, এবং এই মিটিংটাতে কিন্তু তার 1 নম্বরের নাম লেখা আছে যে সে ওই মিটিং এর একজন সদস্য, তাকে এখানে যেতে হবে। কিন্তু সে বারবার আমাকে বলছিল আমি মিটিংটাতে যেতে চাই। তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন আপনি এটা জিজ্ঞাসা করছেন কেন?
এখানে তো আপনি যাবেনই, এটা তো আপনি যেতেই হবে। তারপরেও সে বলল যে না, আমি আপনাকে বলতে আসলাম। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে সেই কথাটা কেন বারবার, এই ধরনের ঘটনা কিন্তু এর আগে কোনো মিটিং এ যাওয়ার আগে এইভাবে ঘটেনি। আমি তাকে মার্ক, হয়তো এই মিটিং এ যেতে হবে, আমি তাকে মার্ক করি, তারপরে কিন্তু সে যায়, বা এইভাবে এত পারমিশন নিয়ে আমি এই প্রথম দেখলাম সে এইভাবে পারমিশন নিয়ে সে যাচ্ছে। আমার কাছে এখন মনে হচ্ছে যে এইটাই হয়তো তার শেষ মিটিং, বা এই তার সাথে আমার শেষ কথা হবে বা শেষ দেখা হবে। এটার জন্য হয়তো সে বারবার এই কাজ আমাকে আমার কাছে আসছিল বা বলছিল। মিটিং এ যাওয়ার পরে আমার সাথে আর কথা হয়নি। আমি যতটুকু শুনলাম পরবর্তী সময় তার ড্রাইভারের কাছ থেকে, মিটিং করে সে বিআরসি থেকে 5টার পরে সে রওনা দেয়। ওই দিন আবার একটু খুব যানজট ছিল টঙ্গী বা আশেপাশে এলাকায় গার্মেন্ট শ্রমিকদের জন্য। সে আস্তে আস্তে বেশ প্রায় 9:45 বেজে যাচ্ছিল। যখন মীরের বাজার পার হয়ে ধীরাশ্রম যে একটা জায়গা আছে, এটার আশেপাশে আসার সময় কিন্তু সে বারবার বলছিল আমার শরীর ঘেমে যাচ্ছে, তুমি এসিটা বাড়াও। সে বারবার বাড়াচ্ছে, কিন্তু সে তার শরীর ঘেমে যাচ্ছে। এক সময় সে বলতেছে আমার তো কথা জড়ায় যাচ্ছে। সেই মুহূর্তে সে বলে যে তোমার দাদাকে ফোন দাও। তখন ড্রাইভার ওর হাজবেন্ডকে ফোন দেয় যে এই অবস্থা। তখন ওর হাজবেন্ড বলে যে তোমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে সরাসরি মেডিকেলে চলে যাও, আমি মেডিকেলে আসছি। আপনারা জানেন যে তমালের হাজবেন্ড গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজ হসপিটালেরই কিন্তু সে একজন ডাক্তার। হ্যাঁ, সেইখানে যাওয়ার জন্য বলছে। হ্যাঁ, একটু পরেই আবার ড্রাইভার ওনাকে ফোন দেয় যে না ম্যাডাম তো আমাকে বলতেছে এখানে বাসায় চলে আসতে। হ্যাঁ, তারপরে উনি আবার বলছে হয়তো এত বুঝতে পারিনি যে তার অবস্থা এত খারাপ। ঠিক আছে, বলছে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি। সে আসার পরে তারা কিন্তু নিচেই ছিল, ছেলে সহ উনি সহ নিচে ছিল। তারা গাড়ি থেকে নামানোর ধরেই নামানোর হয়তো 2-3টা স্টেপ দেওয়ার পরে সে বললো যে তার বাসা হলো 2তলায়, নিচতলায় আমাদের একজন সায়েন্টিস্ট আছে, সে বলছে যে তার বাসায় আমাকে নিয়ে যাও। তখন তারা আর এটা বলেনি যে সে নিচতলায় আর 2তলায় আমরা নিয়ে যাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু সে অজ্ঞান হয়ে যায়, আর সেন্স ফিরেনি। তারপরে বাসায় তুলে ওখানে অক্সিজেন সিলিন্ডার ছিল, হ্যাঁ সেখান থেকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে, দিতে পারেনি। তারপরে পালস খুঁজে পাচ্ছিল না। এই অবস্থায় তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স, আমাদেরই অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে তাকে হসপিটালে পাঠানো হলো। আমি বাসায় ছিলাম, আমার বাসায় 2জন বিজ্ঞানী ছিল, তারা খবর পেয়ে কিন্তু ওইখানে যায়। তারপরে আমি এটা ফলো আপ করতেছিলাম যে কোথায়, তখন তারা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গেল। আমিও পিছে পিছে আবার হসপিটালে আমি গেলাম, যে দেখি ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে ওই যে বুকের মধ্যে যে প্রেসার দিচ্ছে তার হয়তো ইয়ে পাওয়ার জন্য, কিন্তু পাচ্ছে না। আমি বারবার দেখছিলাম যে তার ওই যে পালস পাচ্ছে কিনা বা ব্লাড প্রেসার পাচ্ছে কিনা, কিন্তু ডাক্তার অনেক চেষ্টা করছে। একজন ডাক্তারকে আমি দেখলাম এসির মধ্যে উনি বারবার ঘেমে একবারে গোসল করে ফেললেন, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে জিরো হয়ে যাচ্ছে, বারবার লাইন দেওয়া, স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। একটা সময় এসে আর তার আমরা বুঝতে পারছিলাম যে তার নাই। তারপরে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হলো। লাইফ সাপোর্টে নিয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ রাখা হলো, কিন্তু আলটিমেটলি আমার যতটুকু মনে পড়ে 11:44-45 দিকে তারা ডিক্লেয়ার করলেন যে সে নাই। এই হলো এবং আমরা তাকিয়ে দেখলাম একজন কিভাবে একটা মানুষ আমাদের সামনে থেকে এইভাবে চলে যেতে পারে। এটা অবিশ্বাস্য, আমাদের কাছে সবার কাছেই অবিশ্বাস্য। আজকে 4 তারিখ, প্রায় 4 দিন 5 দিন হয়ে গেল তমাল ব্রিতে নেই, এবং ব্রিতে সে অফিসে থাকলে অত্যন্ত চঞ্চল থাকে। সে সবসময় আমরা দেখতাম মাঠে, তার একটা নেক ছিল সবসময় মাঠে যাওয়া, মাঠে দেখা, মাঠ থেকে নলেজ নিয়ে আসা, গাছ কিভাবে ডেভেলপ হচ্ছে, এই বিষয়গুলা তার কিন্তু খুবই নেক ছিল। শুধু এখানে না, বাংলাদেশের অনেক জায়গাতেই সে ঘুরে বেড়াতে পছন্দ করত, মাঠের অবস্থা সে বোঝার চেষ্টা করতো, এবং মাঠ থেকে জেনে সেইভাবে রিসার্চ করার চেষ্টা করতো। এবং সবচেয়ে একটি জিনিস আমার কাছে যেটা ভালো লাগে, বা সেও সবসময় বলতো, এই যে আপনারাও বলছেন, সে কিন্তু একজন
বিজ্ঞানী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, বা সে কোনো সময় এটা মনে করতো না সে একজন মহিলা বিজ্ঞানী আর একজন পুরুষ বিজ্ঞানীর মধ্যে কোনোদিন সে ডিফারেন্সিয়েট করতে চাইতো না, বা এটা আমরা খুঁজেও পেতাম না। ইভেন সে কিন্তু এখানে যারা আমাদের মহিলা বিজ্ঞানী আছে, সে কিন্তু যে কোনো অনুষ্ঠানে, আমাদের একটা সেমিনার হচ্ছে, সেমিনারে দেখা যাচ্ছে মহিলা বিজ্ঞানীরা প্রশ্ন করছে না, তখন কিন্তু সে বারবার এই কথাটা বলতো যে বিজ্ঞানীরা কেন মহিলা বিজ্ঞানীরা, এবং সে ফোর্স করতো যে মহিলা বিজ্ঞানীদেরকে প্রশ্ন করতে হবে, মহিলা বিজ্ঞানীদেরকে এগিয়ে আসতে হবে, শুধু চাকরি পেলে হবে না, মহিলা বিজ্ঞানীরা যদি এগিয়ে না আসে তাহলে এই যে আমরা সমতার কথা বলছি এটা কিন্তু জাস্টিফাইড হবে না। এইভাবে সে কিন্তু সবসময়, এবং আমরাও কিন্তু বলতাম, আমি কোনো মহিলা বিজ্ঞানীকে যখন কথা বলতাম যে কাজ করার জন্য, তখন কিন্তু আমি তমালের উদাহরণ দিতাম, আমরা তমালকে ফলো করে সে কিভাবে একজন মহিলা বিজ্ঞানী, কিভাবে সে মুভ করে, কিভাবে সে কাজ করছে, তার অ্যাচিভমেন্ট গুলার কথা আমরা বারবার বলার চেষ্টা করবো বা তাকে ফলো করার চেষ্টা করতাম। কিন্তু সেইটা হয়তো তমালের মতো তার একজন হবে না, আরো যারা তার আগেও যারা মহিলা বিজ্ঞানী ছিলেন এবং তার সাথে তার কিন্তু সেভাবে তুলনা চলে না। সেই হিসাবে আমি মনে করি তমালের মতো একজন বিজ্ঞানী, তমালের মতো একজন ডিরেক্টর আমরা হারিয়েছি। এখন কিন্তু আমরা সব জায়গায় বুঝতে পারছি যে তমালের কি প্রয়োজন ছিল। সে আরেকটি জিনিস, সে যে আবিষ্কারটা করত, এবং আবিষ্কার অনেক সময় আছে না যে আবিষ্কার আমি করলাম, আবিষ্কারের পরে আমি তো আবিষ্কার শেষ হয়ে গেল, এটার আমার কাছে কিন্তু তার কিন্তু এটা না, সে যে জাত উদ্ভাবন করতো সেই জাতটি কিভাবে সম্প্রসারণ করা যায়। এবং এই যে কয়েকদিন আগে আমাদের বিআরসিতে ঢাকা অঞ্চলের একটা ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপে সে আমাদের স্বাগত বক্তা ছিল, ডাইরেক্টর রিসার্চ এবং তার যে বৃদান 58, সে তার কিন্তু এই বৃদান 58 প্রথম সে উদ্ভাবন করে তার রিসার্চ থেকে, এবং এই 58কে সে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য সে কিন্তু হেন প্রচেষ্টা নেই, সে করেনি। সেখানেও কিন্তু এই 58 কিভাবে নিয়ে যাওয়া যাবে, সেখানেও একটু ডিবেট হচ্ছিল যে না 58 এই এলাকার জন্য ভালো হবে না। তখন কিন্তু সে ওইখানে অনেকটা ফাইটের মতো যে না, এটা আমি জানি, আমি এই ভ্যারাইটি ডেভেলপ করছি, এটা অমুক এলাকার জন্য ভালো হবে, আপনারা এই ভ্যারাইটিটাকে এইভাবে আপনারা ডিসিমিনেট করেন। এটা হলো তার যে কোনো ভ্যারাইটি। সে বৃদান 70 যে আমাদের একটা ভালো ভ্যারাইটি, আমাদের কাঠারি বুগের মানে পরিপূরক একটি জাত, সেইটাও কিভাবে মাঠে নিয়ে যাওয়া যায়। 81 যে জাতটা, এটা কিন্তু খুব ভালো একটি জাত, সেটাও কিভাবে মাঠে নিয়ে, এবং প্রতিনিয়ত তার এটা বীজ উৎপাদন কিভাবে করা যায়, কোন এলাকাতে এটা সম্প্রসারণ করা যাবে, এবং এটার ম্যানেজমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা, কিছু কিছু ভ্যারাইটি আছে ম্যানেজমেন্ট সেন্সিটিভ, সেইগুলো হচ্ছে কিনা, প্রতিনিয়ত কিন্তু তার এগুলো তার সবসময় তার চিন্তার মধ্যে থাকতো। হয়তো দেখা গেল এগ্রিকালচার অফিসারদেরকে ফোন করছে, ডিডিদেরকে ফোন করছে, এডিদেরকে ফোন করছে, কিভাবে তার এই ভ্যারাইটি গুলা মাঠে যাবে। সেই অর্থে আমি বলি সে একজন বিজ্ঞানী ছিল, একজন সম্প্রসারণবিদ ছিল, এবং তার আবিষ্কারটা কিভাবে স্বীকৃতি পেতে পারে সেগুলো নিয়েও কিন্তু তার খুবই, এবং সে একজন অত্যন্ত, আমি মনে করি তার যে অর্জনটা, সেই অর্জনটা কিভাবে রিকগনিশন পেতে পারে এটার জন্য কিন্তু সে অনেক চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। এটা বলা, এই যে সেনাদিরা পদকটা যখন সে পেল, তখন এটার জন্য আমরা চিন্তা করছিলাম আরেকজনকে নমিনেট করার জন্য, তখন সে এসে কিন্তু আমাকে বললো যে না এইভাবে আমি এটার জন্য দিতে চাই। তারপরে আমি তার নামেই আমি প্রপোজ করে কিন্তু পাঠাই, এবং ইরির সাথে যোগাযোগ করে, ইরি ঢাকা অফিসের সাথে যোগাযোগ করে তারপরে সে কিন্তু এই সেনাদিরা অ্যাওয়ার্ডটা কিন্তু সে পেয়েছিল, এবং পাওয়ার পরে কিন্তু সে খুবই খুশি, আমাকে এসে বললো আমি যদি চেষ্টা না করতাম তাহলে এই পদকটি কিন্তু আমি পেতাম না। সুতরাং আমি মনে করি যে সে আবিষ্কারের যেমন তার নেক ছিল, সম্প্রসারণেও তার নেক ছিল, এবং এই যে তার অর্জনটা, সেই অর্জনটা যাতে রিকগনাইজ সবাই করে সেটার জন্য তার কিন্তু অনেক চেষ্টা ছিল। আজকে হয়তো তমাল নাই, আমাদের এই যে আবিষ্কারে আমি মনে করি হয়তো অনেক ক্ষেত্রে ভাটা পড়বে, অনেক ক্ষেত্রে চিন্তার ছেদ পড়বে। আমি সবাইকে বলবো যে আপনারা তমালের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং আমি আমার যে ব্রিজ যে সায়েন্টিস্ট আছে, সব সায়েন্টিস্টদেরকে বলবো
যে তমালের যে একটা আবিষ্কারের একটা নেক ছিল বা তার যে ভালো গুণগুলা ছিল এইগুলা যেন সবাই ফলো করে, সেইভাবে যেন নিজেকে যদি তৈরি করতে পারে, তাহলে আজকে যে আমরা তমালের জন্য এইখানে আমরা স্মরণ তমালকে স্মরণ করছি, সেই স্মরণটা আরো বেশি স্মরণীয় হয়ে থাকবে যদি আমরা তাকে ফলো করতে পারি। আমি এই বলেই স্যার, এখানে আমার হয়তো অনেকেই কথা বলবেন, আমি পরে আবার হয়তো সংযুক্ত হওয়ার বা কথা বলার আমি চেষ্টা করবো স্যার। অনেক ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের ডিজি সাহেবকে। আমরা আসলে তোমার সম্বন্ধে অনেক অনেক জানলাম, এবং তার আমরা সবাই আসলে জানি যে তমাল আসলে একজন আদর্শ বিজ্ঞানী হিসেবে ছিল, এবং আমাদের কাছে প্রেরণার ছিল, সবার কাছে, বিজ্ঞানীদের কাছে প্রেরণার ছিল। এখানে পাশে আমাদের আজকে এখন অনেক জন আছে, সবার নামও আমি করতে পারছি না, কিন্তু সবাই আছেন, আমরা একটু পরে হয়তো তাদের কথাগুলো আনবো, যে কে কি বলেছেন, আপনারা নিজেরা হয়তো অনেকে পড়তে পারছেন, এগুলা দেখছেন। আমি এখন আসলে আর তমালকে কে কি করে দেখেছেন সেগুলো সম্বন্ধে আমাদের যারা স্ক্রিনে আছেন তাদের কথাগুলা একটু শুনতে চাই, তারা কিভাবে দেখেছেন। আমি আগে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের এখানে আছেন মাসুম ভাই, আমি ওনাকে দিয়ে শুরু করি। আপনারা ভাববেন এই ক্রমটা কোনো নির্দিষ্ট কোনো কিছু নয়, শুধু মাসুম ভাইকে একটু শ্রদ্ধা করার জন্য আমি ওনাকে বলছি, উনিই ধানকন্যা শব্দটা তোমাদের জন্য প্রথম দিয়েছেন। তো ধানকন্যার জন্য মাসুম ভাই আপনার বলার কি আছে, কাইন্ডলি একটু। আমরা 5-7 মিনিট করে বলবো সবাই, যাতে করে আমরা সবার কথাই শুনতে পারি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। আর আমরা যেহেতু মাগরিবের আজানে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে। মাসুম ভাই একটু আনমিউট করতে হবে, আপনার মাইক্রোফোন অফ আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আসলে ডক্টর তমাললতা আদিত্যর খবরটা যখন আমার কাছে আসে সকাল প্রায় 7টার দিকে, আজিম আমাকে ফোন করেছিল। তো আমাকে বললো, স্যার একটা খবর শুনেছেন? আমি বললাম না, আজকালকার দিনে খুব সকালে অথবা খুব বেশি রাত্রে খবর আসাটা খুব ভয় লাগে, যে কি জানি খারাপ খবর আসে ইত্যাদি। তো বললো যে ডক্টর তমাললতা আদিত্য আর নাই, উনি মারা গেছেন। তো এটা শুনে আমি শোয়া থেকে লাফিয়ে বসে গেছি, যে বলেন কি, কিভাবে মারা গেল? এটা তো একটা এমন আকস্মিক খবর, এটা বিনা মেঘে বজ্রপাতের মতো। এটা তো আমরা কখনো চিন্তাই করি নাই, কল্পনাই করতে পারি নাই যে এত কম বয়সে উনি মারা যাবেন। তো যাই হোক, তারপরে ফেসবুক খুললাম, ফেসবুক খোলার পরে দেখলাম যে ওখানে সবাই জানাচ্ছেন, শোক সংবাদ আসছে। তো তমাললতা আদিত্য আমাদের সবার কাছে প্রিয় ছিলেন একজন ব্রিডার হিসেবে। আমার ওনার পারফরমেন্সে একটা খুতিয়ান আমি আপনাদের কাছে দিতে চাই, খুব শর্ট, যদিও আমাদের ডিজি সাহেব বলেছেন। তারপরেও আমরা ইতিহাস পর্যালোচনা করে, রেকর্ড পর্যালোচনা করে, বিশেষ করে ন্যাশনাল সিড বোর্ডের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেল যে উনি 2017 থেকে 2020 সাল পর্যন্ত, 2017 অক্টোবর থেকে 2020 সালের এই অক্টোবর পর্যন্ত, সেপ্টেম্বর পর্যন্ত উনি কাজ করেছেন। 3 বছরের সামান্য কিছু বেশি। এই সময়ের মধ্যে বিডি কিন্তু আপনি 20টি জাত অবমুক্ত করেছে। 20টি, মানে এই 3 বছরে এভারেজ, প্রায় 3 বছরই বলবো, আপনার 20টি আপনার ইনব্রিডের জাত অবমুক্ত করেছে, এবং 2টি হাইব্রিড ধানের জাত অবমুক্ত করেছে। এখন জাত অবমুক্ত করার ব্যাপারে বিডি সবারই অবদান আছে, সেটা স্বীকৃত সত্য। কিন্তু আপনি যিনি গবেষণা পরিচালক হন, তার একটা বিশেষ ক্রেডিট এখানে থাকে। তো বর্তমানে আমাদের যে ডিজি আছে শাহজাহান কবির সাহেব এবং ডক্টর তমাললতা আদিত্য, এই দুজনের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রেপোর্ট ছিল, যার ফলে কিন্তু এত অল্প সময়ে আপনার 20টি জাত, প্রায় বছরে 6টি করে জাত অবমুক্ত হয়েছে। আমরা যদি রেকর্ডের দিকে তাকাই তাহলে দেখব 2018 সালে মাত্র 3টা জাত অবমুক্ত হয়েছে, 2017 সালে 7টা, 2019 সালে আপনার 10টা জাত অবমুক্ত হয়েছে। তো এই যে জাত অবমুক্ত করার যে চেষ্টা, এটা ডক্টর তমাললতা আদিত্য বিশেষভাবে চেষ্টা করতেন।
এখন জাব অবমুক্তর পিছনে আমরা জানি যে ব্রিডারই প্রধান থাকে এবং তার পিছনে বহু আরো অন্যান্য ডিপার্টমেন্ট থাকে, সবারই সেখানে ক্রেডিট আছে। যেমন আপনি যুদ্ধক্ষেত্রে আপনার ক্রেডিট দিয়ে আমরা সাধারণত যারা পদাতিক বাহিনীর জেনারেল থাকে তাদের, কিন্তু তাদেরকে সহায়তা করে আরো অন্যান্য বাহিনী, এয়ারফোর্স থাকে, নেভি থাকে, ইত্যাদি থাকে। তো এখানেও আপনি তমালতা আদিত্য ব্রিডার হিসাবে অত্যন্ত সাকসেসফুল, এবং এতগুলো জাত এত অল্প সময়ে আপনার এই বিড়ির ইতিহাসে আর কখনো হয়নি। তার জন্য বিড়ি সবাইকে আমি ক্রেডিট দিব, কিন্তু ডক্টর তমালতা আদিত্যকে বিশেষভাবে আমি এখানে তার কথা উল্লেখ করব যে পরিচালক, গবেষণা হিসেবে তিনি একজন সফল পরিচালক ছিলেন। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন সভা সমিতি দেখেছি যে উনি ওনাদের যে জাতগুলো, বিশেষ করে বিড়ির যে জাতগুলোকে নিজের সন্তানের মতো মনে করতেন। এই জাতের বিরুদ্ধে আমরা যদি কেউ কখনো একটু সমালোচনা করতাম অথবা অন্য মনোভাব পোষণ করতাম, উনি এটা ভীষণভাবে ব্যক্তিগতভাবে নিতেন অথবা ভীষণ ক্ষেপে যেতেন। তো এই যে আপনি নিজের উদ্ভাবিত অথবা নিজের প্রতিষ্ঠানের উদ্ভাবিত জাতকে নিজের সন্তানের মতো দেখা, এটা কিন্তু আপনার অনেকে সেভাবে দেখেন না। অনেক হয়তো মনে করতে পারেন যে একটা সংস্থার জাত সেটা সেটা আপনার পাস হবে, সেটা এমন কি আছে, আমার কি আছে। কিন্তু উনি ওটা কখনোই ওইভাবে দেখতেন না। উনি সমস্ত জাতকেই, বিড়ির সমস্ত জাতগুলোকে নিজের জাত হিসেবে মনে করতেন, এবং সেই জন্যই আমি ওনার নামও দিয়েছি যে চলন্ত ডিকশনারি। বিড়ির যে কোনো জাত, যে ৯৯টা জাত এখন অবমুক্ত হয়েছে, প্রায় প্রত্যেকটা জাত সম্পর্কে উনি বলতে পারতেন, বৈশিষ্ট্যগুলো আপনি বলতে পারতেন। এটা একটা ওনার বিশেষ বৈশিষ্ট্য ছিল। তো আজকে আমি বিসিএফকে ধন্যবাদ দিব যে এত দ্রুত একটা স্মরণ সভার আয়োজন করতে পেরেছেন। আমাদের কখনোই কিন্তু কেউ এভাবে কেউ মারা গেলে, বিড়ির কোনো সায়েন্টিস্ট অথবা কোনো ব্রিডার মারা গেলে এইভাবে কখনো হয়নি। আজকে এই দিনে আমি আরো স্মরণ করতে চাই আরো অন্যান্য ব্রিডার যারা মারা গেছেন, বিশেষ করে ডক্টর হাসানুজ্জামান স্যারের সময় থেকে শুরু করে আমি ইতিহাস নিয়েছি। ডক্টর হাসানুজ্জামান সাহেব, মুন্সি সিদ্দিক আহমেদ, নূর মোহাম্মদ মিয়া, তারপরে আজিম সাহেব, ডক্টর জুলফিকার, এনারা সবাই মারা গেছেন। হেলাল উদ্দিন আমাদের নতুন ব্রিডার মাত্র রিটায়ার করলেন, উনিও মারা গেছেন। এদের সবাই আমি আত্মার শান্তি কামনা করছি। এছাড়া আরো অনেক ব্রিডারও আমাদের আছে যারা রিটায়ারমেন্টে গেছেন, ডক্টর তুলসী দাস, ডক্টর আব্দুল সালাম, ডক্টর খায়রুল বাশার, জাহিদুল হক, সালেহা খাতুন ইত্যাদি। এর সাথে আমি আরো বলতে চাই যে আমাদের কিন্তু বিড়িতে এখন এক ঝাঁক তরুণ আপনি ব্রিডার রয়েছে। ডক্টর মাসুদুজ্জামান, ডক্টর খালুকুজ্জামান, ইফতিকারুদ্দৌলা, আলমগীর, ডক্টর পার্থ সারথী, তারপরে ডক্টর জামিল হোসেন তুষার, প্রিয়লাল, আশিস কুমার। তো আমি মনে করি যে আমাদের এই যে তরুণ যে সমস্ত ব্রিডাররা রয়েছেন, তারা আপনার ডক্টর তমালতা আদিত্য যে কাজগুলো করে যাচ্ছিলেন এবং যেগুলো উনি করে যেতে পারেননি, সেই কাজগুলোকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বিড়ির যে জাত উন্নয়ন গবেষণার যে অবদান, সে অবদান তারা রেখে যাবেন। এই বলে আমি ডক্টর তমালতা আদিত্যের আত্মার শান্তি কামনা করে এখানে শেষ করছি। তার পরিবারবর্গের জন্য আমার বিশেষ বিশেষ দোয়া রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাসুম ভাই। আমরা আসলে সবার প্রতি কৃতজ্ঞ। আমাদের সঙ্গে জীবন কৃষ্ণ, প্রাক্তন তমালের প্রাক্তন সহকর্মী এবং বিড়ির প্রাক্তন মহাপরিচালক এবং বর্তমানে কেজিএফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস, উনিও আমাদের সঙ্গে জয়েন করেছেন। আপনাকে স্বাগতম, আপনার কথা শুনবো। কিন্তু তমালকে আমরা বিজ্ঞানী হিসেবে, সহকর্মী হিসেবে অনেকেই দেখেছি, কিন্তু তার আগে আমি তাকে বিজ্ঞানী হওয়ার আগেই দেখেছেন এরকম একজন ব্যক্তি আমাদের সঙ্গে আছেন এবং বিসেফ ফাউন্ডেশনের প্রতিটি অনুষ্ঠানেই থাকেন এবং খুব সুন্দর করে মতামত দেন, মোহাম্মদ সাইফুল আজম খান। আমি নাসিম একটু পরেই আসছি, আমি একটু সাইফুল আজম খানের কথাটা শুনে আসছি। জি স্যার, আসসালামু স্যার। জি স্যার, আমি আমার ওখানে নয়েজ হচ্ছে স্যার। ভাই। আমি বাইরে আসছি স্যার। আমি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা আঞ্চলিক ওয়ার্কশপে ছিলাম। তো যাই হোক স্যার, আমি আসছি। তো এত বড় একটা মানে প্রোগ্রামটা মিস করতে চাচ্ছি না, যার ফলে স্যার আমি একটু শেয়ার করব, না করে পাচ্ছি না। প্রথমে আমি বিসিএফ
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের স্বনামধন্য বিজ্ঞানী তমালতা আদিত্যকে স্মরণ করে একটা প্রোগ্রাম করার জন্য। আসলে তমালের সাথে আমার সম্পর্ক প্রায় 34 বছর। আমি এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে দাঁড়িয়ে কথা বলছি। এটাও একটা স্মৃতি, কারণ তাকে স্মরণ করে তার স্থানেই যে যে জায়গাতে তার সাথে পরিচয় হয়েছিল আজ থেকে 34 বছর আগে, সেখান থেকেই ও আমাদের খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল। ও ফার্স্ট ক্লাস থার্ড হয়েছিল, খুবই ইউনিভার্সিটি থাকাকালীন সময় যথেষ্ট ট্যালেন্ট ছিল। এমনকি চাকরি পরীক্ষা দেওয়ার পরপরই ওর চাকরিটা শুরু হয় এপিআর দিয়ে, যেহেতু চাকরিতে শুরু করেছিল, যার ফলে খুব দ্রুত মোটামুটি এগিয়ে যায়। তো স্যার, এখন একটা বিষয় হলো যে বিরিধান 58 প্রতি ওর দুর্বলতা কেন ছিল সেটার ব্যাপারে আমি একটু শেয়ার করব। ও যখন পিএইচডি করে, পিএইচডি রিসার্চের অংশ হিসাবে এটা ছিল, এবং ওর বড় বাচ্চাটা তখন বয়স মাত্র 2 বছর কি 2.5 বছর। ও আমাকে একদিন বলছিল যে দেখো আমার বাচ্চাটা তখন ইংল্যান্ডে শীতের সময় এক পাশে ওর বাচ্চা লেপের পাশে থাকতো, আর এক পাশে এই বিরিধান 58 যে গজানোটা বিস্তলা করা বা গজানোটার জন্য এই মানে লো টেম্পারেচারে যেহেতু গরম লেপের মধ্যে দিয়ে রাখতো। কাজেই এই বাচ্চা লালন করা, বাচ্চা জন্ম দেওয়া একইভাবে এই 58টাও সে করে এসেছে, যার ফলে ওর এই 58 প্রতি একটা দুর্বলতা ছিল। 2011 সালের দিকে আমাকে প্রায় 4 কেজি বীজ দেয়। আমি তখন উল্লাপাড়া কৃষি অফিসার ছিলাম। তো যেহেতু আমাদের বান্ধবী খুব অল্প কয়জন বিড়িতে ছিল, 4-5 জন ছিল, তার মধ্যে বকুল রানী দেবী, সে অস্ট্রেলিয়াতে চলে গেছে। তারপরে শানু ছিল, ও কানাডাতে চলে গেছে। ম্যাক্সিমাম যারা ছিল ট্যালেন্ট তারা চলে গেছে, কিন্তু ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে ও আর যায় নাই, বিড়িতেই থেকে যায়। তো যাই হোক, আমি এই বিষয়টা আসছি যে 2011 সালে ও আমাকে যে বীজটা দেয় সেটা নিয়ে আমি মাল্টিপ্লাই করি। পরবর্তীতে আমি ভালুকাতে চলে আসি। ভালুকাতে সেই বীজটা নিয়ে প্রায় 2 মণ বীজ নিয়ে আমি 2013 দিকে আমি ইয়েতে ভালুকাতে আসি। সেখানে বিষয়টা সম্প্রসারণ করার চেষ্টা করি, এবং বারবার বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করে। তো এর ভিতরেই একটা ঘটনা ঘটে প্রায় 2014 সালের দিকে। ও 70-71 কিছু জাত নিয়ে আসে, এবং ওকে আমি ফেরিওয়ালা বিজ্ঞানী হিসাবেই আখ্যায়িত করতাম। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ও বীজ নিয়ে যেতে এবং সবার কাছে বিষয়টা সম্প্রসারণের জন্য অনুরোধ করতো। আমি তখন সায়ান একটা আমার একটা মানে আপনার ভাষা, শুদ্ধ ভাষার উপর একটা প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানে আমি আজীবন মেম্বার। যেদিন আমার অফিসে আসে তার আগের দিন আমাকে বলছিল ওখানে একটা প্রোগ্রাম ছিল, শুদ্ধ বানান চর্চার উপর একটা প্রতিযোগিতা উপজেলা পরিষদ থেকে আয়োজন করা হয়েছিল। তা আমি ভাবলাম যে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া যায় কিনা। আমি তাৎক্ষণিকভাবে অনেক অ্যাওয়ার্ড করেছিলাম, তাকে ওকে একটা অ্যাওয়ার্ড দিলাম। এটাই ওর জীবনের প্রথম অ্যাওয়ার্ড ছিল। খুবই খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল। এবং আমার যে সায়ানির যে পরিচালক, উনি ওকে ধান লতা বলে আখ্যায়িত করেন আর কি। এবং পরবর্তীতে 100 সারা দেশের 100 জন বরেণ্য মহিলা ব্যক্তিত্বের মধ্যে ওর নাম দিয়ে একটা বই প্রকাশ করেন। তো সেটাতে খুবই খুশি হয়েছিল। যাই হোক, পরবর্তীতে নেরিকা মিউটেন্ট জাত ট্রায়ালে আমার ভালুকাতে ছিল। একটা সময় আমি যখন ওকে ধান কাটতে যাই, ওর সাথে আশেপাশে ধান পরিষ্কার করার মতো, ওজন নেওয়ার মতো কেউ নাই। পরবর্তী ও নিজেই ধানের কুলা দিয়ে পরিষ্কার করে, আমার হয়তো স্ট্যাটাস গুলো দেখতে পাবেন। তো যাই হোক, পরবর্তীতে একটা মাঝে মধ্যেই আমার এখানে আসতো। একদিনে একটা ঘটনা ঘটলো, হঠাৎ করে ওর দেশের বাড়ি ইয়েতে ফুলবাড়িয়াতে যাচ্ছিল। তো খুব কষ্ট করে কান্নাকাটি করে, মানে খুব কষ্ট নিয়ে বলতেছে, দেখো চাপুল, আমি এত কাজ করলাম, এই বিড়ির যে প্রজনন বিভাগ সেটা জাতীয় অ্যাওয়ার্ড পাচ্ছে, বঙ্গবন্ধু পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, কিন্তু সে পুরস্কারটা নিবে ডিজি বিড়ি। তো আমি, এবং আমাকে দিলে কি হতো, আমি তো বিড়ির জেনেটিক্স এর হেড। আমি যে এটা সরকারের সিদ্ধান্ত, তুমি কি বলবা? তবে হ্যাঁ, বিড়ি যেহেতু স্বাধীনতা পদক পেয়েছে, জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছে, আর তোমার যেহেতু এটা প্রজনন বিভাগের হেড, তো সেখানে এটা পাওয়াটা যৌক্তিক দাবি। তুমি এক কাজ করতে পারো, কোনো কথা নাই, সরাসরি তোমার ডিজি স্যার, অথবা সরাসরি একদম ডাইরেক্ট, আর কারোর সাথে কথা না বলে তুমি সরাসরি সচিব স্যারের কাছে সাথে যোগাযোগ করো। তখন আব্দুল্লাহ স্যার ছিলেন সচিব স্যার। বা তাই কি সম্ভব? আমি যে না সম্ভব, তুমি এটা করবা, আমি জানি না, খুব ধমক দিয়েই আমি বললাম। পরবর্তীতে ও খুব দ্রুত যায় এবং কারোর সাথে আলাপ না করে বিশেষভাবে পারমিশন নিয়ে তাকে খুব রিকোয়েস্ট করে, এবং পরবর্তীতে খুব দ্রুত নামটা চেঞ্জ হয়ে ও নিজে পায়, এবং সেটা ছিল সবচেয়ে বড় অর্জন, আনন্দের বিষয়টা ছিল। তো যাই হোক, এটা এবং বিভিন্ন সময় আমি যখন জামালপুরে ছিলাম তখন ও মাঝে মধ্যে কুরিয়ার সার্ভিসে ধান পাঠিয়ে দিত। আমি বিভিন্ন জায়গায় ওর ধান বিভিন্ন জাতগুলো সম্প্রসারণ করার চেষ্টা করতাম।
আমাদের আমি বাউ 89 ব্যাচের, এবং এই ব্যাচের যারা খুব কম বন্ধুই আছে হলো যে বিড়িতে, কিন্তু আমাকে এবং আরো 2-4 জন ছিল তাদের সাথে ও সাপোর্ট নিতে, এবং ডিএ এক্সটেনশন এবং রিসার্চের যে একটা লিঙ্কেজ, এটা আমি এবং বিশেষ করে মানে তমাল এটা দিয়ে এটা প্রমাণিত হয়, এবং সে খুব ক্লোজলি কাজ করতেন এবং বিভিন্ন সময় আমাকে এতটাই করতেন। এবং এর ভিতরে আরেকটা ঘটনা বলতে হচ্ছে, কোভিড যখন ছিল, বিশেষ করে গত মরশুমে, সে কোভিড এর সময়ে হঠাৎ করে এপ্রিলের দিকে ও আমার মানে ধনবাড়ি, আমি বাসা আমার ওখানে গেছে, এবং সে বলতেছে যে সিনক্রাইজ ক্রপ কাল্টিভেশন হচ্ছে, ওখানে এটা ক্রপ কাটিং নিতে হবে। কৃষি অফিসার থেকে শুরু অনেকেরই বলছে, কেউ যায় নাই। আমি ওর সাথে সে জীবনের ঝুঁকি নিয়ে ও এবং আমি পরবর্তী সেই ধান কাটি, এবং পরবর্তীতে এই ধান কাটা নিয়ে প্রবলেম হয়েছিল, আমাদের ক্রপ কাটিং এর রিপোর্ট নিয়ে পরবর্তীতে ডিপার্টমেন্ট সেটা সেভ করে যে ওখানে না কোনো সমস্যা হয়নি, ফসলের ক্ষতি হয় নাই, এবং এটা ভালো ফলন হয়েছিল। তো যাকে আসলে ওর মৃত্যুতে আমরা খুবই গভীরভাবে শোকাহত, এবং এটা মানে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে আমাদের। তো আমি বিডি কর্তৃপক্ষ এবং সরকারকে বলবো, ওর স্মরণে যদি কোনো কর্নার করা যায়, কোনো গ্যালারি করা যায়, কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করা যায়। আমরা বিএউ 89 ব্যাচের আছি, যদি কোনো খরচি বিহার করতে হয় সেটাও আমরা করব। পাশাপাশি অন্যান্য যারা রিসার্চার আছে তারাও বিষয়টা বিশেষভাবে দেখবেন, তাদেরও অ্যাওয়ার্ড প্রয়োজন আছে। তো এখানে সর্বশেষ যেটা বলবো যে ওর উদ্ভাবিত জাতগুলো ওর সন্তানের মতো যেমন দেখতো, সেই জাতগুলো যেন সম্প্রসারিত হয়, তাহলেই ওর বিদেহী আত্মার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে মনে করি। এবং আমি আসলে বিড়ি থেকে এখন আমার কোনো ফ্রেন্ড নাই। আগে যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেটা হয়তো থাকবে অন্যদের সাথে, কিন্তু ওর মতো অত ক্লোজ ছিল না। আমি একটা ক্লোজ বান্ধবী হারাইছি, আমরা অনেকেই হারিয়েছি, তারপরে সরকার এবং জাতি হারিয়েছে। আমরা মনে করি যে এটাকে সামনে নিয়ে এবং তার অসমাপ্ত কাজগুলো যদি সফল করতে পারি, তাহলে আমাদের তার প্রতি যথার্থ মূল্যায়ন হবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সাইফুল আজম। আমরা তমাললতা আদিত্যের ক্লাসমেট, তার কাছে থেকে আমরা শুনলাম সাইফুল আজম। এরকম আরো অনেকেই আছেন আমাদের আজকে স্ক্রলে, মানে লম্বা স্ক্রল, আসলে কতজনের কথা বলবো, সবাই তমালের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছেন, জানাচ্ছেন। এখন আমাদের তমাললতা আদিত্যের যখন ছিল, সাইফুল সাউন্ডটা অফ করতে হবে। সাইফুল, জি স্যার, জি স্যার, জি স্যার। সাইফুল একটু মিউট করতে হবে। থ্যাংক ইউ। আমরা তমালকে একেবারে ইয়াং বিজ্ঞানী হিসেবে দেখেছেন ডক্টর এস বি নাসিম। আমরা আমাদের সেও একজন এখন প্রবীণ কৃষিবিদ হিসেবে আখ্যায়িত হওয়ার পথে আছে। ডক্টর এস বি নাসিম, আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ বিসে ফাউন্ডেশনকে। আমি মনে করি একটা যত সময় একটা আমরা প্রোগ্রাম করেছি, বিশেষ করে আমরা সবাই শোকাহত, সবাই। আমি এতক্ষণ সবার কথা শুনছিলাম, আমরা যারা বিড়িতে কাজ করতাম বা এখনো বিড়ির সাথে যোগাযোগ আছে, কেন যেন বিশ্বাস হয় না যে তমাললতা নাই। কেন আমাদের এত ছোট, আমাদের 10-15 বছরের ছোট, এবং তার মধ্যে যে প্রাণ স্পন্দন, তার যে অনেকে বললেন তা ধানের জন্য, নিজের ভ্যারাইটির জন্য, নিজের সন্তানের মতো দরদ, এটা আমরা খুব কমই দেখতে পেরেছি। এখনো মনে হয় বিড়িতে গেলে যে আসবে, নাসিম ভাই আসছেন, বসেন, কি খাবেন, কোথায়, তার যে এই জিনিসটা চোখের মধ্যে সবসময় যেন ভাসে আমাদের। কারণ একসাথে আমরা যখন চাকরিতে জয়েন করি, তার 10-15 বছর পরে সে চাকরিতে আসে, তখন দেখতাম সে তখন থেকে তাকে দেখেছি, এক ধরনের কিছু ব্যতিক্রম দেখা যায় না, যে কিছু ব্যতিক্রম তার মধ্যে ছিল, যে আমি কিছু একটা করে দেখাবো, কিছু একটা করবো, দেশের জন্য করবো। এবং কোনো সময় তার সাথে এই কথাটা কেউ একটু আগে বললেন, যেন আমরা যদি ডক্টর মাসুম সাহেব বললেন যে আমরা কোন একটা ব্যাপারে তার সাথে যদি কোনো রকম তর্ক করতাম, উনি অনেকটাই তমাললতা দেখতাম যে উনি নিজের ছেলেকে যেমন প্রোটেক্ট করে, যেমন প্রমোট করতে চান, অনেকটা সেরকমই করতে। এটা আমরা মনে করতে এটা ভালো কাজ, নিশ্চয়ই। নিজে আমাদের দরদটা থাকতে হবে নিজের ভ্যারাইটির জন্য, নিজের ইনস্টিটিউশনের জন্য, নিজের ক্রিয়েশনের জন্য। আমি মনে করি এটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। আর ডক্টর শাহজাহান কবি যেটা বলছিলেন, সেটাও আমি মনে করি যে নিশ্চয়ই ওনারও একটা চিন্তা করে দেখতে পারেন যে, এবং ওনার যে ক্লাসমেট বললেন একটা কর্নার করা যায় কিনা, ওনার স্মৃতি রক্ষাতে আমরা কিছু ভালো কাজ করতে পারি কিনা। এমন হতে পারে একটা যেমন আমি ইসলাম ল্যাবরেটরি করছি, জামান স্যারের স্মরণে ল্যাবরেটরি করছি, এমন কিছু একটা করা যায় কিনা যেন আমাদের পরবর্তী বিজ্ঞানীরা ইন্সপায়ার্ড হন ভালো কিছু করার জন্য। কারণ আমি মনে করি যে উনি 3 বছরে 20টা জাত বের করেছে, এটা আমার তো মনে হয় অস্বাভাবিক একটা অ্যাচিভমেন্ট, যেটা আমরা চিন্তাই করতে পারি না। সেই জন্য আমার এই কন্টিনিউশন থাকা দরকার।
আর এই যেটা আমাদের ডিজি সাহেব বললেন, সাজাদ কবির, তারা যথেষ্ট চেষ্টা করেছেন তাকে বাঁচিয়ে আনার জন্য। আমরা এটাও জানি উনি কদিন আগে ওনার হার্টে অপারেশন হয়েছিল, খুব সময় রিং পড়ানো হয়েছিল, এবং ওনার যে এই যে দুর্দান্ত ছুটে চলা, এইটা একটা কারণ হতে পারে বলে মনে হয় যে হঠাৎ করে অসময়ে চলে যাওয়াটা। উনি হয়তো অনেকটা রেস্ট পেতেন না। ওনার আমি জীবনে আজকে দেখছিলাম, পড়ছিলাম, উনি সবসময় চিন্তা করে যেতেন, যেটা আমি মনে করি বিজ্ঞানীদের সবারই করা উচিত, আমি ভালো কিছু করতে পারি কিনা দেশের জন্য, ভালো কিছু জানি কিনা, এবং আমার যাত্রা কৃষক পর্যায়ে যায় কিনা। ওনার একটা ইন্টারভিউ আজকে প্রথম আলোতে আমি দেখছিলাম অনলাইনে, যে উনি বলছে আমি 10 বছর মাঠে মাঠে শুধু ঘুরে বেরিয়েছি, যে দেখতে চাই ফার্মাররা কি চান, ওই এলাকার কৃষকরা কি চান, কৃষিবিদরা কি চান, এই লোকজন কি চান, অন্যান্য প্রাইভেট সেক্টরে কি চান, আমি সেইটা মতো করতে পারি না। যেমন উনি কথা বলছিলেন আমাদের কাটারি ভোগ আছে, দুলা ভোগ আছে, এই যাত্রা ওই রকম রেখেই আমি ফলনটা বাড়াতে পারি কিনা। এই ধরেন এই একটা বিজ্ঞানীর কাছ থেকে এর থেকে বড় পাওয়ার কি আছে। এইগুলো যে আমি বলবো যারা বর্তমানে আসেন, বিশেষ করে ধান গবেষণা, তারা এই কাজগুলোকে প্রমোট করেন, এগুলো এক্সপ্যান্ড করেন, এগিয়ে নিয়ে যান। এইটা করতে পারলেই আমি মনে করি তমলতার জন্য আমাদের শ্রদ্ধা থাকবে। ওর যে ভালোবাসা, ওর যে কন্ট্রিবিউশন, ওর যে রিসার্চ যে অ্যাচিভমেন্ট, এটা আমরা আগে নিয়ে যেতে পারবো। আমার শুধু মনে হয় যে কেন যেন মনে হয় যে তমলতা বুঝি ওইখানেই বসে আছে, আবার সে মাঠে গেছে। আমি যখন দেখি একটা শাড়ি পরে অতি সাধারণ একটা মেয়ে কাদার মধ্যে হেঁটে যাচ্ছে, আমার যেন গর্বে বুক ভরে উঠতো। বাহ, একটা মেয়ে মানুষ কি সুন্দর করে শাড়ি পরে কাদার মধ্যে হেঁটে যাচ্ছে, ফার্মার সাথে কথা বলছেন, কৃষক এবং কৃষি বিজ্ঞানীর সাথে কথা বলছেন, এবং তাদেরকে এক ধরনের নির্দেশনাও দিচ্ছেন। এটা আমাদের জন্য ভীষণ গর্বের ব্যাপার। এত ছোট বয়সে চলে যাবে আমার যেন কেন বিশ্বাস হয় না। কারণ আমাদেরই তো এখন ধরেন ওনার থেকে কমপক্ষে আমরা যারা এখানে আজকে স্ক্রিনে আছি, 2-1 জন ছাড়া সবাই তো তার থেকে অনেক বড় বয়সী। এবং আমরা আশা করব বিশেষ করে যারা একটু আমাদের বিডি এবং অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত আছেন, তমলতা যদি কিছু একটা আমরা করি, কারণ যারা ভবিষ্যৎ ধান বিজ্ঞানী বা এখনো যারা ধান বিজ্ঞানী আছেন, তারা যেন তার পথ প্রদর্শন করে আমরা আগাতে পারি এবং তাকে স্মৃতির জন্য একটা সম্মান জানাতে পারি। আমি বেশি কিছু বলবো না, আমি জানি অনেকে আছে। আমার মনটা সত্যি করতে যখন প্রথম আমাকে ডক্টর ওয়াইস কবি সকালে বললেন, নাসিম ভাই আপনি জানেন, কি বলে তমলতা একটা কি ঘটনা বলে, কি হয়েছে, গত রাত্রে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার যেন মনে হচ্ছিল যে আমি একটা দুঃস্বপ্ন দেখছি, না হতেই পারে না। পরে যখন সত্যি দেখলাম, মাসুদ সাহেব যেটা বলছে, ফেসবুক খুলে বা টেলিভিশনে আমি জানি না দেখাচ্ছে কিনা, বা ফেসবুক খবরের কাগজে দেখলাম তমলতা মারা গেছে। উনি 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 মারা গেছে, আত্মার শান্তি কামনা করি। উনি যে কাজগুলো করে আছেন, বিল অথরিটিকে বলবো এই কাজগুলো চালিয়ে যান। কোনো যদি আমাদের সহায়তা লাগে, আমরা যারা এখানে আছি সবাই নিশ্চয়ই আপনাদের সবার সাথে একসাথে সহায়তা করবো। ধান শুধু ধান না, এটা বাংলাদেশের প্রাণ, সেটাকে মনে করে আমরা আগাতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, বিশেষকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নাসিম। আমাদের মানে পাশে অনেকেই করছেন, সবারটা স্মরণ করা হয়তো যাচ্ছে না। অনিরুদ্ধ হোম রায় একটা খুব সুন্দর করে কথা বলেছেন, early and untimely death of Dr. Aditya is a sad news. We hope the light she carried from her seniors will be carried on by her colleagues. আমার মনে খুবই গুরুত্বপূর্ণ যে আজকের এই আলোচনার সবচেয়ে সারমর্মত একটা সে অনিরুদ্ধ, অনেক ধন্যবাদ আপনাকে এটা নিয়ে আসছে। যে আমরা কথাটা আমাদের মানে তার আজকে আলোচনাটা ইনকমপ্লিট হয়ে যাবে যদি আমরা ওই উইশটাকে যদি করতে না পারি। আমি একটু মানে আরেকজনের কাছে আসতে চাই। আজকে ডক্টর হোমনাথ ভান্ডারী, ইরির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে, উনি আমাদেরকে ইরির নেতৃত্ব দিচ্ছেন এবং ইরির বিজ্ঞানী হিসেবে বহুদিন আছেন। সেই হিসেবে উনি তমালকেও দেখার সুযোগ পেয়েছেন, যদি উনি ব্রিডার নয়, কিন্তু তারপরে ইরি বিজ্ঞানী হিসেবে তমালের কাজকে দেখার সুযোগ পেয়েছেন। এবং ইরি তমাল দাদাকে সেনাদের অ্যাওয়ার্ড দিয়েছে, সেই হিসেবে সম্মানিত করেছে। আমি ওনার কাছ থেকে সংক্ষেপে একটু মেবি 5 minutes or so. Dr. Homnath Bhandari, you can speak in English if you want, no problem. Yeah, thank you, Jainul sir.
And also, thank you so much for the BICEP Foundation for inviting me to this very, very important program to tribute to Dr. Tamallata Aditya. For the past 4 or 5 days, we all are deeply mourning for the very untimely death of our close friend and then renowned Rice scientist. It was very sad and shocking news for all of us. When I learned about this sad news in the early morning of 1st October, I could not believe. And my wife showed me that, did you see this news? And then after that, when I read this, I could not believe it. And I was very much shocked. So this is a very, very untimely and shocking news, unexpected news for all of us. Dr. Aditya's passing was also shocking news for IRI colleagues because she was well known at IRI as an IRI alumni because she was IRI alumni. She was a close collaborator with many IRI projects and also a strong supporter of the IRI programs and close collaboration. And IRI is fortunate to work with her for about 25 years. So this was a very, very long association between Dr. Aditya and IRI. Recently in 2013-14, she visited IRI and she worked as a visiting research fellow for 6 months under the drought research program. So this is one of our pioneer research work in terms of rice breeding for the drought research, and where she started a very, very innovative work with the renowned scientist Dr. Arvind about combining drought-tolerant genes as well as the submergent genes in one variety. So this was the very important initiative she started at IRI when she was visiting research fellow. And she attended many, many trainings, workshops and meetings organized by IRI. And she was very close collaborator in many projects from the beginning, like since 1996. She was working in the CURE project, Consortium for Unfavorable Rice Environments. And recently in ISTRASA projects, CISA, transforming rice breeding, healthier rice, and many, many other important projects, and helped in terms of successfully implementing these projects. Personally, I had a very close relation with her, and I used to talk with her over phone from time to time. And recently, when she was promoted to research director, I went there at BIRI to congratulate her. And then she was mentioning that, Dada, it's good that management, the government recognized my contribution and promoted to research director. But my hobby and my interest is always to work in the field. So that's what already highlighted by the Honorable DG of BIRI, that she is one of the person who always love to work in the field. And we can see her many, many contributions because of that. In 2018, IRI awarded 2 very prestigious awards for Dr. Aditya. One is ISTRASA Award for her contribution in terms of development of the stress-tolerant varieties like drought, salinity, and submergence. Second was another prestigious award, Sinedira Rice Research Award for Asian rice scientists for their contribution in rice research, not only in research, but also the leadership. So these 2 awards from IRI recognize that she is not famous not only in Bangladesh, but also globally, and she has made big contribution in many Asian countries. Some of the stress-tolerant varieties that BIRI developed under her leadership are now cultivating in other countries like Nepal, India, and also some of the countries in Africa. So her work is already recognized.
From the previous speakers, we already heard that her contribution in terms of rice research, so I don't need to emphasize. I just want to highlight few points that she played very, very important roles in the development and dissemination of not only stress-tolerant varieties, but also higher yielding, premium quality, higher nutrition, and abiotic stress tolerance. And also she played very, very important roles in terms of mentoring young scientists and developing their capacity so that they can become the breeder and next generation of young scientists. So she has made many positive impacts for rice production growth, food security, poverty reduction, and livelihood of farmers, not only in Bangladesh, but also her contribution is recognized in other countries also. When I share this sad news in my Facebook page, many of my colleagues in Nepal, India, and IRI were calling me and then talking to me that this is really sad news. So she is well recognized all over South Asia and also other countries in Asia. We all know that she was a very energetic, hardworking, and dedicated rice scientist who loved to work in the field and always thinking about the farmers and impact at the end result, whether her output has made impact in the field or not. So the rice science fraternity has lost an eminent and outstanding rice scientist. We'll miss her, but we'll always remember her for her contribution in terms of rice science and contribution to the humanity. On behalf of IRI, I would like to express our deepest sympathy and condolence to her personal family, Biri family, and Rice Science Fraternity of Bangladesh. So the IRI, I have already communicated this news with the IRI Director General, Dr. Matthew Morrell, and he is already preparing the condolence letter sending to Biri and then family. And IRI will publish an obituary in its website about Dr. Amallata. Maybe coming week this will be published. So finally, this is a very, very sad news, and we are all deeply mourning for her loss. So may the Almighty grant her departed soul rest and peace. So thank you so much. Thank you so much, Dr. Homnath Bhandari. আমরা জানতে পেরেছি যে হোমনাথ মানে ইরি আসলে এটা নিয়েও মানে অবজিয়ারি তৈরি করবেন এবং ওনাদের ইরির ওয়েবসাইটেও সেটা প্রকাশ করবেন। অনেক ধন্যবাদ এই কথাটা জেনে যে আপনারা আমাদের সঙ্গে আছেন। আসলে এটা আমরা যদি সময় পাই রেজাউল করিম সিদ্দিকী আর মিটনকে বলতেছি যে একটা ভিডিও ক্লিপটা আছে সেটা আমরা সবার সঙ্গে সময় পেলে আমরা সেটা একটু শেয়ার করবো সবার সঙ্গে, যে কারণ যে আমাদের মিডিয়াতেও কিভাবে এটা নিয়ে প্রচার হচ্ছে সেটা আমরা জানতে পারবো। আমরা এই মুহূর্তে একটু মানে আসলে আমাদের যারা মুরব্বীরা আছেন আজকে এখানে উপস্থিত কারটা আগে শুনবো সেটাও একটা ব্যাপার। একটা আনোয়ার ফারুক সাহেবকে আগে যেতে চাই, উনি প্রশাসক হিসেবে এবং আমাদের যে ডিজি সিড ছিলেন সেই হিসেবে কাজ করেছেন, ফলে সেটাতে আমাদের এই ব্রিডারদের সঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ হয়েছে। আমি একটু ওনার কাছ থেকে 5-7 মিনিট শুনতে চাই। আনোয়ার ফারুক ভাই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন। হ্যাঁ, না ঠিক আছে, ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন, আপনার অসংখ্য ধন্যবাদ। বিসিফকেও ধন্যবাদ আজকে আলোচনা আয়োজন করার জন্য। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা গুণী মানুষের কদর থাকা প্রয়োজন। সেই হিসেবে বিএসএফ এর একটি অত্যন্ত ভালো উদ্যোগ, এবং তমাললতা আদিত্য আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। আমি 11 বছর কৃষিতে কাজ করেছি, সেই পুরো 11 বছর তো আমার সাথে ছিলেনই, পাশাপাশি এই আমার রিটায়ারমেন্টের পরেও কিন্তু গত 4 বছরও বিভিন্ন কারণে আমার সাথে তার কাজ হয়েছে, কথা হয়েছে, দেখা হয়েছে বিভিন্ন সভায়, বিভিন্ন জাত নিয়ে। যখনই কোনো একটি নতুন জাত ডেভেলপ করেছেন বা এনএসবিতে গিয়েছে আমার সাথে পরামর্শ করেছেন, স্যার আমাদের এই জাত দিচ্ছি, এই সুবিধা এই অসুবিধা, বিভিন্ন ইস্যুস গুলো নিয়ে আমার সাথে শেয়ার করতেন এবং আমিও শেয়ার করতাম। আমি জানতে চাইতাম যে নতুন কি আছে, কারণ আমি মনে করি যে আমার দেখা আর কি যে সে ছিল একজন অত্যন্ত সিনসিয়ার, ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং
একজন সায়েন্টিস্ট, এবং তার দৃষ্টিভঙ্গিটা ছিল দূরদর্শিতা ছিল। এটা হলো তার একটা ভালো দিক, যে খুব দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটি কর্মকর্তা ছিল। আমাদের অফিসারদের মধ্যে যেটা থাকে, যে অফিসাররা একটু নেগেটিভ অ্যাটিটিউডের থাকে, নিজের কাজে ব্যস্ত থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে সেটা না, সেটা ছিল অত্যন্ত পজিটিভ একজন কর্মকর্তা, বিজ্ঞানী হিসেবেও পজিটিভ এবং কর্মকর্তা হিসেবে পজিটিভ। পাশাপাশি তার পারিবারিক লাইফও ছিল অত্যন্ত সুন্দর, এবং সে শুধু অফিস সামলাইছেন তা না, একেবারে পরিবারের কাজকর্মের ব্যাপারেও তার ছিল নিখুঁত দক্ষতা, আমি বলবো তার কাজ। যেমন একটি উদাহরণ যদি দেই, সম্ভবত 2012 কি 13 কুমিল্লা বিডি অফিসে, তখন সে যখন কুমিল্লা পোস্টিং, একটি আমরা সেমিনারে যাই, আমি যে চিফ গেস্ট জয়েন করি, সেখানে আমরা এই 58 ধানের উপর কাজ হয়, সে কাজ শেষে আমাদেরকে সে বললো যে স্যার আজকে ভাত আমি খাওয়াবো আপনাদেরকে, রান্না করি আমার এই নতুন চালের ভাত, 58 চালের ভাত রান্না করেছি, সেটা দিয়ে আপনি আমার সাথে ভাত খাবেন। তা আমরা কয়েকজন অফিসার গেলাম, তার বাসায় ভাত খেতে গেলাম, অন্যদেরকে জন্য খাবার ছিল, বাট সে আমাদেরকে বললো না স্যার আপনারা আমার সাথে এই নতুন চালের ভাত খাবেন, 58 চালের ভাত খাওয়াবে। 58 চালের ভাত খাওয়ালো, এবং সে নিজের হাতে সবচেয়ে মানে বলার উদ্দেশ্য ছিল যে সেমিনারে যাওয়ার আগে সকালে রান্না করে রেখে গেছে, তারপর আমাদেরকে নিয়ে দুপুরে খেতে বসলো। সে বিভিন্ন ভাতের বিভিন্ন আইটেম, মাছ মাংস। এবং আরেকটি কারণ আমি বলছি যে ওই সময় বাজারে পেঁয়াজের একটু ক্রাইসিস ছিল, ওই সময় হঠাৎ করে পেঁয়াজের দাম খুব বেশি হয়ে গেছিল, এবং সে যত কিছু ওই দিন মেনুতে রান্না ছিল, শাক সবজি ভাজি মাছ মাংস, মুরগির মাংস ছিল অবভিয়াসলি, সব কয়টাই সে পেঁয়াজ ছাড়া রান্না করেছিল। এটা হলো তার বিশেষ গুরুত্বপূর্ণ দিক ছিল। এবং সে খাওয়ার পর বললো যে স্যার সব খাওয়ালাম, পেঁয়াজ ছাড়া খাওয়ালাম, বাজারে পেঁয়াজ নেই, সুতরাং পেঁয়াজ নিয়ে এত টেনশন করার কিছু নেই, পেঁয়াজ ছাড়াও খাওয়া হয়। এই যে তার একটি নলেজটা এবং তার যে চেষ্টাটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তার সাথে অনেক মাঠ দিবস করেছি, অনেক মিটিং করেছি, অ্যাটেন্ড করেছি। সেখানে তার যে সবচেয়ে ভালো দিকটা যেটা ছিল, সে যে শুধু বিড়িকেই মানে ওন করতেন তা না, সে যে একজন ধানকে শুধু ওন করবেন তা না, সে কিন্তু বিড়ি না, সে টোটাল এগ্রিকালচারটাকে ওন করতেন। তার বিষয়টা চলে জায়গায় সে টোটাল কৃষিটাকে ওন করতেন। তার সবসময় গবেষণা বলেন, কাজের ধ্যান ধারণা ছিল কিভাবে কৃষিটাকে আরো বেটার করা যায়, কিভাবে এই কৃষকদেরকে আর একটু অবস্থা উন্নতি হয়, সেই দিকটা উনি সবসময় আমার সাথে শেয়ার করতেন। এবং তার কথা এবং কার্যক্রমে আমরা দেখেছি যে কিভাবে যাত্রা ডেভেলপ করলে কৃষক কি চায় এবং যাত্রাতে কি কি গুণ থাকা দরকার, এই জিনিসগুলো আমার সাথে প্রায় শেয়ার করতেন। আমার কুমিল্লা ফার্মে, দাউদ কাদের ফার্মে সে একাধিকবার গিয়েছেন। যখন আমি নতুন কোনো জাতের ট্রায়াল করতাম, ওই শুক্রবার আসলে সে চলে আসতো, বলে স্যার জাতগুলো দেখতে আসছি, কেমন আছে আমাকে রিপোর্ট করতেন। মাঠে কৃষকদের সাথে ইন্টারেক্ট করেছেন, এবং আমি তখন দেখেছি যে কৃষকদের সাথে তার যে ইন্টারাকশনের ভাষাটা ছিল অত্যন্ত সহজ। কখনোই কোনো সাইন্টিফিক টার্মে উনি কৃষকের সাথে কথা বলতেন না, একেবারে সহজ কৃষকের ভাষায় কথা বলতেন। এই যে তার একটা গুণ, এবং কৃষকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং কৃষকের মেসেজটা দেওয়া, এটা ছিল তার অত্যন্ত একটা আমি গুণ মনে করি। এবং টোটাল কৃষির প্রতি তার যে মায়াটা, টোটাল এগ্রিকালচারে, সেটাও ছিল তার একটা ভালো দিক আমি মনে করি। আর তার আমি গবেষণা সবসময় তার গবেষণার দিকটা ছিল কিশোরকে কিভাবে বেনিফিট করা যায়। এবং আমি আগেও বলেছি একজন পজিটিভ সায়েন্টিস্ট আমি দেখেছি, অত্যন্ত পজিটিভ ছিল সে। এই পজিটিভনেসটাই আমার কাছে খুব ভালো লাগতো। আর সে শুধু নিজের জাত না, বিড়ির সকল জাতকেই সে ওন করতেন এবং এগুলো নিয়ে প্রমোট করতেন, এগুলো নিয়ে ডিবেট করতেন। পাশাপাশি অন্যান্য যে আমাদের বাড়ির বিভিন্ন কার্যক্রমকেও সে সাপোর্ট করতেন এবং সেগুলো নিয়েও ফাইট করেছেন। কখনই যখন বিজ্ঞানীদের কোনো বিষয় আসছে, টোটাল এগ্রিকালচারটা নিয়ে সে ফাইট করেছেন বা ডিবেট করেছেন। এটা ছিল তার একটা গুণ। এবং এনএসবির মিটিংও আমি দেখেছি যে একটা প্রাইভেট সেক্টরের কোনো জাত নিয়েও যখন কথা হয়েছে, সেখানেও তিনি ওই জাতটা যদি ভালো হয় তার পক্ষেই বলেছেন, নেগেটিভলি কখনোই বলেননি। এই যে তার একটা সরকারি অফিসাররা সাধারণ যেটা আমরা দেখতাম যে মিটিং গুলোতে নিজের জাতগুলোকে প্রমোট করতে চায়, প্রাইভেট সেক্টর বা অন্যদেরটাকে নেগেটিভলি দেখে বা ডিসকারেজ করছে, সেটা কিন্তু তার ছিল না। সে অত্যন্ত একটা পজিটিভ অফিসার ছিল। এবং কাজের ব্যাপারে তো মাঠে আমি বলবো যে অত্যন্ত সরব ছিল। এই করোনাকালীন সময়ে কিন্তু সে ধান কাটতে, বড় ধান কাটতে মাঠে গিয়েছে। এবং আমি তাকে আসার পর বললো যে স্যার ধান কেটে এসেছি, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম। কেন অসুস্থ হলেন? তখন সে বললো যে তার একটা হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিসও আছে। আমি তারা সাবধানে থাকবেন, সারাদিন আপনি পানি না খেয়ে থাকলেন কেন? ইমিডিয়েটলি আমি ডাক্তারের পরামর্শ নেন। তখন বললো যে স্যার আমার হাজবেন্ডই তো ডাক্তার, ওনার সাথে পরামর্শ করেছে। আমি বললাম একটু রেস্ট নেন, আস্তে ধীরে কাজ করেন। এই যে তার কাজ পাগল নেশটা, অত্যন্ত একটা ভালো দিক ছিল। আমি মনে করি ওই রকম ভাবে কাজ পাগল মানুষ আজকালকে দিনে খুব কম পাওয়া যায়। শুধু কাজ না, কাজ করা, অফিস করা, সংসার করা, সব দিক খেয়াল রাখা। এবং আমাদের বিসিএফের ফাংশনেও, আমাদের এই যে ফেসবুক লাইভ প্রোগ্রামে একাধিকবার অ্যাটেন্ড করেছেন, সেখানেও সে খুব সাবলীল ভাবে ছিলেন। সবকিছু মিলে আমি মনে করি যে একজন পরিপূর্ণ কর্মকর্তা ছিলেন আমাদের তমাল্লতা আদিত্য। খুব অল্প বয়সে সে আমাদের ছেড়ে চলে গেছে, এতে আমাদের দেশের যেমন ক্ষতি হলো,
বিড়ির জি। ক্ষতি হয়েছে, আমি মনে করি ধানের যে এরিনা সেখানে একটা বড় ক্ষতি হয়ে গেল। কারণ হুম। সে তার যে দূরদৃষ্টি ছিল এবং যেভাবে সে জাতগুলো নিয়ে কাজ করতে শুরু করেছিল, হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আরো অনেক আমরা স্ট্রেস চ্যালেঞ্জ ভ্যারাইটি গুলো যে সমস্যাগুলো এগুলোকে আমরা আরো অনেকটুকু দূর করতে পারতাম। তবে আমি আশা করছি যে বিড়ি যেহেতু আমাদের একটি রিসার্চ পুলটা খুব স্ট্রং আছে, এই জাতগুলো আগামী আরো ভালো হবে। আমি তার আত্মার শান্তি কামনা করছি। আমি আমি মনে করি যে পরকালও আপনি অন্তত ভালো থাকবেন এবং আপনি এদেশের কৃষকের মাঝে, এদেশের বিজ্ঞানীদের মাঝে, এদেশের কৃষির মাঝে আপনি থাকবেন আপনার কৃতকর্মের মধ্যে দিয়ে, আপনার জাতগুলোর মধ্যে দিয়ে নয়, আপনার সামগ্রিক যে আপনার ভূমিকা বাংলাদেশে কালচারে ছিল, এর জন্য আপনি অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমরা মনে করি যে আপনার এই অকাল মৃত্যুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি দৃঢ় বিশ্বাস করি যে তার পরিবার এই শোক একদিন কাটিয়ে উঠবেন, কিন্তু তার বাচ্চারা যাদেরকে তিনি এত আদর করতেন তারা যাতে তার এই মার অবদানটাকে স্মরণ রাখে। এবং বিরিকে রিকোয়েস্ট করব যে আপনাদের এই এমন ভালো একজন বিজ্ঞানী, তাকেও যে আপনারা মুছে ফেলবেন না, অবদানগুলো যাতে থাকে সেগুলো সবসময় সচেষ্ট থাকবেন। আমাদের যেটা হয়, কেউ মরে গেলে তার প্রতি আমাদের কোনো খবর থাকে না, এই কাজটা যাতে না হয় আর কি। তার কাজগুলোকে যাতে আমরা সবসময় তুলে ধরতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবেন। আমি এখনই এতটুকুই বলবো। আর কি বলবো তার সম্পর্কে বলে কোনো শেষ করা যাবে না। আমি এক্স্যাক্টলি। বেশি কিছু বলতেও পারবো না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। রেজা কি কিছু বলতে চাচ্ছিলেন? আপনার আপনার মাইক অফ করা আছে। রেজার মাইক অফ করা আছে, কিছু বলতে হাত নাড়ছে দেখছিলাম। মাইক অফ করা আছে, মানে শুনতে পাচ্ছি না আমরা আসলে। মানে আমি জানি যে আপনারা যারা বলছেন এবং পাশে যারা আছেন, তারা সবাই মানে সকাহত আজকে। আমরা একটু আর একটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে তমালকে দেখেছে আমাদের ডক্টর ওয়াইস কবির, কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান, এবং কেজিএফ এর ইডি হিসেবে দেখেছেন, একজন প্রশাসক হিসেবে, এবং বিজ্ঞান প্রশাসক হিসেবে দেখেছেন। আমি ওনার কাছ থেকে একটু তমাল সম্বন্ধে শুনতে চাই। আমাদের সঙ্গে থাকার জন্য আগের থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমি প্রথমে তমাল লতার মৃত্যুর পরে আমার সমবেদনা এবং তার আত্মার শান্তি চাই, কামনা করছি। সেই সুবাদে আমার ওর সঙ্গে যেই জুনিয়র হিসাবে ওর সঙ্গে যে আমার আলাপচারিতা বা কাজ করার সুযোগ ছিল, সেটা হচ্ছে আমার মনে পড়ে একদিন আমাদের সিড টেকনিক্যাল কমিটির মিটিং হচ্ছিল, তার আগ মুহূর্তে সে আমার রুমে আসে। আসার পরে সে তাদের কিছু সিড ভ্যারাইটি রিলিজ হবে সেই বিষয়ে কিছু ব্রিফ করতেছিলেন আমাকে আমার রুমে। তখন আমি লক্ষ্য করলাম যে উনার ঘাড়ে এবং চুলে বেশ কিছু কাদার লাগানো। তো আমি খুব ট্যাক্টফুলি জিজ্ঞাসা করলাম যে আপনি কোত্থেকে আসতেছেন? গাজীপুর থেকে? উনি বললেন যে না, আমি কুমিল্লার থেকে আসতেছি। এবং কুমিল্লার থেকে সরাসরি মাঠ থেকে, অর্থাৎ মাঠের কাদা তার শরীরে লাগা ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, আমার স্মৃতিতে আজকে খুব বেশি করে মনে পড়ে যে সে খুব ডেডিকেটেড একজন ধান বিজ্ঞানী ছিলেন। এবং যে কথা সবাই বললেন আমিও তাদের সঙ্গে একমত, যে ধানের সঙ্গে তার জীবনের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত ছিল। আমি কথা খুব লম্বা করতে চাই না, আমি যেটা বলতে চাই যে ধান বিজ্ঞানী বা কৃষি বিজ্ঞানী যারাই এরকম ভাবে হঠাৎ চলে যান, আমার খুব কষ্ট হয় এই কারণে যে আমরা বাংলাদেশে এইসব বিজ্ঞানী চলে যাওয়াটা, একজন সাধারণ মানুষ চলে যাওয়াটা নিশ্চয়ই কষ্টকর, তবে এই ধরনের বিজ্ঞানী চলে যাওয়া মানে ডিসকন্টিনিউটি অফ মেমোরি। আমাদের ধানের বিজ্ঞানের সঙ্গে যেই মেমোরিটা থাকে সেটাও শেষ হয়ে যায়, আমাদের যে মেধার চর্চা সেটাও শেষ হয়ে যায়। আমি এইসব হেলাল, আমাদের হাসানুজ্জামান স্যারের সঙ্গে একান্তে আমার গল্প হতো, হেলালের সঙ্গে গল্প হতো, তমালের সঙ্গে গল্প হতো, বা যারা বর্তমানে জীবিত আছেন ইনক্লুডিং ডক্টর শাহজাহান, এদের সঙ্গে আমি কিন্তু প্রায় ধান বিষয়ে জিজ্ঞাসা করি। এই যেহেতু আমি নিজে ধান বিজ্ঞানী না, আমার সেই গ্যাপটাকে পূরণ করার জন্য তাদের সঙ্গে জিজ্ঞাসা করে নিজেকে আপডেট করতে হতো সেই সময়। এখনো করি। যেমন আজকে সকালবেলাও আনসার আলী সাহেবের সঙ্গে কথা বললাম, আমাদের
তিস্তা ধরলা বেসিনের সেই ধানের ফলনের বিষয়ে, আমনের ফলনের বিষয়ে, সেই হিসাবে আমি বলতে চাই দে আর মাই টিচার্স ইনক্লুডিং তমাল। তো আমি সেই বিষয়টা আমি কষ্ট পাই যে এই ধরনের বিজ্ঞানী চলে যাওয়াটা আমাদের জাতির জীবনে, আমাদের বিজ্ঞান চর্চায়, বিশেষ করে আমাদের যে উদ্ভাবন, এই উদ্ভাবনের একটা বিশাল ক্ষতিকর প্রভাব বিস্তার করে। আমি সেই কারণেই আমি তাদের জন্য খুব কষ্ট পাই এবং আমরা চাই যে তারা এদেশের যারা রিটায়ার করেছেন বা বর্তমানে কাজ করছেন তাদের মেধা, তাদের চিন্তা চেতনা, তাদের কর্মকাণ্ড যেন আমাদের এখানে বলবৎ থাকে, এই একটা বিষয়। তবে যে বিষয়টা আমি এই আলোচনার বিষয় না হলেও আমি একটু সাইড ট্র্যাকে চলে যেতে চাই জয়নাল আবেদিন স্যার, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যদি মানে ইকোনমিতে কেউ কন্ট্রিবিউট করে থাকে তাহলে কৃষি বিজ্ঞানী, মোর পার্টিকুলারলি রাইস বিজ্ঞানী। আজকে যদি 28-29 ধান না থাকতো বা আজকে যদি বাংলাদেশের যে উদ্ভাবিত ধানগুলো না থাকতো, আজকে কত হাজার কোটি টাকার খাদ্য আমদানি করতে হতো। আমরা কি যদি ট্রান্সলেট করি, ইট ইজ হিউজ অ্যামাউন্ট অফ মানি দ্যাট উই আর সেভিং এভরি ইয়ার আউট অফ দিস ইনোভেশনস। কিন্তু এই সব বিজ্ঞানীদের আমাদের ধরে রাখার জন্য আমাদের রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। আপনি কি বলতে পারবেন যে তমাললতা পেনশন নিয়ে মারা গেলেন কিনা? তমাললতা বা এর আগে যারা মারা গেছেন তাদের কি পেনশন ছিল কিনা? ডক্টর শাহজাহান ক্যান আপডেট মি যে আমি জানি বর্তমান যারা ব্যবস্থাপক আছেন বিড়িতে, তারা কিন্তু এই সম্ভবত এখন খুব ম্যাচিউর অবস্থায় আসছেন, তারা তাদের পেনশন স্কিমটা হয়তো তাড়াতাড়ি হয়ে যাবেন, কিন্তু যে হয় নাই যে আজকে পর্যন্ত, এর কম্পেনসেশনটা কে দিবে? এর জবাবটা কে দিবে? যে ধান বিজ্ঞানীরা যারা মারা যাচ্ছেন বা রিটায়ারমেন্টে যাচ্ছেন, ইন স্পাইট অফ অল দেয়ার এফোর্টস ইন বাংলাদেশ ইকোনমি, তারা তার বিনিময়ে কি পাচ্ছেন? সেই হিসাবে আমি বলবো জাতি, রাষ্ট্র এইসব বিজ্ঞানীদের সাথে এক ধরনের প্রতারণা করছেন। সেই সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আমাদের বিজ্ঞানীরা, যা ধান বিজ্ঞানী হোক বা অন্যান্য বিজ্ঞানীরা হোক, যেখানেই কাজ করতেছেন, আর দে রিয়েলি রিওয়ার্ডেড? তাদের কি পদোন্নতি ঠিক মতো হয় কিনা? আমাদের এই বিষয়টা নিয়ে আজকে রাষ্ট্রের সব জায়গায় আলোচনা হচ্ছে যে আমাদের যারা মানে অন্য পেশায় কাজ করেন তাদের পদ না থাকলে পদোন্নতি হয়, কিন্তু আমাদের বিজ্ঞানীদের পদ না থাকলে পদোন্নতি হয় না। এইটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা বলে আমি মনে করি। সেই কারণে আমি মনে করি যে এই বিষয়টার দিকে শুধু তার জন্য একটা চেয়ার খুলবেন, তার জন্য একটা কর্নার খুলবেন আমাদের ডেডিকেটেড বিজ্ঞানীদের জন্য, দিস আর নট সাফিসিয়েন্ট। আমি বলবো যে সাফিসিয়েন্ট তো নাই, বরং একেবারে অপ্রতুল। আমাদের বিজ্ঞানীদের ধরে রাখতে হবে। যারা বিজ্ঞানীরা উৎসাহ পান, স্যার আই এম সরি আমি একটু লম্বা করে নিচ্ছি, সেই কারণে আমি মনে করি যে আমরা যারা সিনিয়র, এই বিষয়ে সরকারকে একটু সচেতন করা যে আমাদের বিজ্ঞানীদের ধরে রাখতে হবে। আমরা আর বয়স বাড়ানো নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট তারা যেন গবেষণায় থাকেন, সেই বিষয়টার দিকে আমাদের খেয়াল করার দরকার। সরি আই টুক এ লিটল আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ, জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছেন। বিজ্ঞানীরা যেখানে আমাদের আজকে দেশে কৃষি ক্ষেত্রে যত গর্ব, তার জন্য বিজ্ঞানীদের, আর বিশেষ করে যে খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছে, সেটার জন্য ধান বিজ্ঞানীদের কৃতিত্ব আছে। এ ব্যাপারে আপনি যেটা তুলেছেন আমরা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিষয়টা আলোচনার জন্য দরকার লাগলে আমরা বিসেফ ফাউন্ডেশন একদিন আপনাদেরকে দাওয়াত করতেই পারি বিশদ আলোচনা করার জন্য এবং পলিসি হিসেবে আসার জন্য। আমরা প্রায় শেষের দিকে আছি। আমাদের জীবন কৃষ্ণ কি হারাই গেছে? জীবন কৃষ্ণ নাই, রেজা একটু খোঁজ নিয়ে দেখবেন জীবন কৃষ্ণ কোথায় গেল। আমরা ইতিমধ্যে আমরা প্রায় শেষের দিকেই চলেই আসছি। আমরা আমাদের আরেকজন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে জয়েন করেছিলেন, একটু 1 মিনিট দিবেন, আমি বলবো শেষের দিকে, শেষ করার আগে। প্রফেসর নজরুল ইসলাম আমাদের সাথে আছেন, আপনি কি 2-1 মিনিটে কিছু একটু যোগ করবেন কিনা? আপনার মাইকটা অফ আছে। ধন্যবাদ
জনাব জয়নুল আবেদিন ভাই। আমি আজকে আমি খুব অন্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু এই সুযোগটা আমি মানে ছাড়াতে চাইলাম না। দেখলাম যে লিঙ্কের সাথে আমার যোগাযোগ আছে, আমি একটু আসতে চাইলাম। এখানে খুবই জ্ঞানী গুণী এবং আমার পরিচিত ব্যক্তিত্বরা এখানে আছেন, সেটা আমি কিন্তু শোনার জন্য মেনলি আসছিলাম। তো আমি ধান গবেষণার একজন প্রথম সারির বিজ্ঞানী আমি বলতে পারি আর কি নিজেকে। সেই হিসাবে আমরা ছিলাম লেফটেন্যান্ট আর কি, আর বাকি সব ছিল পিএসও আর কি, যখন আমরা ধান গবেষণা জয়েন করি আর কি, তখন ধান গবেষণার কেবল শুরু। আমি তমাললতা আদিত্যর সম্বন্ধে আমি বেশি কিছু জানতাম না। আমার শুধু একটা দিন সুযোগ হয়েছিল বোধহয় এই বিসেফ ফাউন্ডেশনেরই কোনো একটা প্রোগ্রামে উনি জয়েন করেছিলেন আর কি। তো তার কথাবার্তা শুনে, তার যে একটা তেজস বক্তব্য শুনে আমার কাছে খুবই, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড আর কি। এবং তখনই আমার তার কাছে মনে হয়েছিল, তার সাথে আমি একটু তুলনা করতে চাইছিলাম আমাদের শাহ মোহাম্মদ হাসানুজ্জামান স্যারের কথা আর কি, যিনি খুবই ডেডিকেটেড। এবং শাহ মোহাম্মদ হাসানুজ্জামান আমাদের মতন যারা ইয়াং ছিল তাদেরকে নিয়ে উনি যে কোনো সময় যে কোনো অবস্থাতে উনি আমাদেরকে নিয়ে বলতেন চলেন মাঠে চলে যাই আর কি। মাঠে চলে যায়। সেই সময় যখন ধান গবেষণা শুরু হয় তখন এইরকম মাঠগুলো রেডি ছিল না। বিভিন্ন প্রজেক্ট এরিয়ায় কালিয়াকৈর, তারপরে আপনার শ্রীপুর ইত্যাদিতে আমাদেরকে নিয়ে বিভিন্ন প্রজেক্ট এরিয়াগুলো ঘুরে বেড়াতেন শাহ মোহাম্মদ হাসানুজ্জামান। তো আমি সত্যি শকড আর কি। আমি যখন 2 দিন আগে শুনলাম আর কি ফেসবুকে যে তমাললতা আদিত্য নেই, আই ওয়াজ রিয়েলি শকড। তো এখানে আমার অবশ্যই তার মানে বিয়োগটা একটা জাতি লস তো বটেই, এবং বিশেষ করে ধান গবেষণা অবশ্যই একটা বিরাট ক্ষতি। তো আমি যেটা ডক্টর ওয়াইস কবির বললেন, ডক্টর হোমনাথ ভান্ডারী যেটা বললেন, তার প্রতি রেসপেক্ট রেখে একটা সরণি বের করতে যাচ্ছে, এটা খুবই খুবই আশাব্যঞ্জক। এবং বিজ্ঞানীদের যে একটা রিকগনিশনটা, সেই রিকগনিশনটা অবশ্যই হওয়া দরকার। এবং আমি বেশি কথা না বাড়িয়ে, আমি এখনো মনে করি যে আমি ধান গবেষণারই একজন ফ্যামিলি মেম্বার। সুতরাং আমি মনে করি যে আমি একজন আমার ফ্যামিলি মেম্বারকে হারালাম। তো এবং আমি মনে করি যে বিজ্ঞানীদেরকে এইভাবেই ডেডিকেটেড হওয়া দরকার, এবং তার কাছ থেকে অনেক শিক্ষণীয় আছে। সে তার যে সেটাকে যদি সুন্দরভাবে তুলে ধরা যায়, বিশেষ করে ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য এটা খুবই কাজে লাগবে। আমি আর কথা না বাড়িয়ে এই বলে শেষ করছি। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর নজরুল ইসলাম। আমরা আজকে মানে বহু লোক আরো অনেকেই আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন আজকে, কিন্তু আসলে সময়ের কারণেই হয়তো আলাপ করা সম্ভব হচ্ছে না। আমাদের এটি টানতেই হবে। তো আর এদিকে আজানও হয়ে গেছে, কিন্তু আমরা তমাললতা আদিত্যকে একদিকে যেরকম আমাদের দেশ একজন বিজ্ঞানীকে হারাইছে, পরিবার বা একজন ভাই বোন বা মাকে হারাইছে, এটার আসলে শেষ নাই কোনো। আমরা শেষ করার আগে আমি ডক্টর শাহজাহান কবির, ওনাকে 1 মিনিট একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, আমি একটু কনক্লুড করার জন্য আমি 2-1টি কথা বলতে চাই। আমি প্রথম স্যার ওয়াইস কবির স্যার যে কয়েকটি কথা বললেন যে ব্রিড পেনশনের বিষয়টি, এটি একটি বিষয়, পদোন্নতির বিষয়। আরেকটি স্যার আমি একটু বলি স্যার, তমালের যে আমাদের আনোয়ার ফারুক স্যার যেটা বললেন যে তমাল কিন্তু খুবই সংসারী একজন মহিলা ছিলেন। আমি একটি কথা বলি, সে আমাকে বারবার একটি কথা বলতো যে আমি মারা যেতে চাই আমার হাজবেন্ডের আগে, আমি শাখা এবং সিঁদুর নিয়ে আমি মারা যেতে চাই, আমি কোনোভাবেই বিধবা হয়ে মারা যেতে চাই না। এই যে প্রায়ই এই কথাটা বলতো, এবং এটা যে এত একবার সত্যে পরিণত হবে এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনা করিনি। এবং ওই দিন যখন তাকে দাহ করা হলো, আমরা একবার দেখলাম যে সে শাখা সিঁদুর পরে সে হয়তো তাকে দাহ করা হচ্ছে। এটা খুবই আমার কাছে এখন মনে হচ্ছে যে তার কথাগুলা হয়তো সে বুঝতে পারতো, বা এইটাই সে হয়তো চাইতো। আরেকটা জিনিস এখানে স্যার দেখেন যে কিভাবে মানুষের, সে কিন্তু সবসময় এটা চাইতো যে সে ব্রিড ডিজি হবে, এবং সে বলতো আমি তো ব্রিড ডিজি হব। একবার ভাগ্যরানী ম্যাডাম যখন ডিজি হয়ে আসলেন, তখন সে এসে
খুব ইমোশনালি কান্নাকাটি করতেছে, আপনি ভাগ্যরানী ম্যাডামকে বলতেছে আপনি তো আমার একবার সর্বনাশ করে দিলেন। বলছে কেন, আমি তোমার কি সর্বনাশ করলাম? বলছে যে আমি ডিজি হব এবং আমার একটা ইয়ে ছিল যে আমি ব্রির প্রথম মহিলা ডিজি হব, এখন আপনি এসে কৃষি গবেষণা থেকে এসে আমার একবারে সর্বনাশটা করে দিলেন, এটা নিয়ে সে বলতেছিল। তারপরে আবার কিছুদিন পরে ভাগ্যরানী ম্যাডাম যখন বিআরসিতে গেল, তখন আবার সে এসে বলতেছে এখন তো আপনি একবার আমার পুরাটাই শেষ করে দিলেন, আমার ইচ্ছা ছিল ডিজি হয়ে আমি বিআরসির চেয়ারম্যান হব, সেটাও আপনি আমাকে হইতে দিলেন না। এই যে দেখেন স্যার ইচ্ছা ছিল সে ডিজি হবে এবং সে ডিজি হবে, এটা কোনোদিন এটা হবেই, এটা আমরাও বুঝতাম সে ডিজি হবে, তার যে চাকরি আছে। কিন্তু এই যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, এই যে অবস্থাটা, এটা কিন্তু আমরা কোনোদিনই চিন্তা করতে পারিনি। এবং তার যে একটা মানে অপূর্ণতা, তার যে চিন্তায় থেকে গেল, সে ডিজি হইতে পারলো না, ডিজি হয়ে সে হয়তো আরো ভালো লিড দিতে পারতো, ব্রিকে আরো হয়তো এগিয়ে নিয়ে যেতে পারতো, সেটা সে হতে পারেনি বা হয়তো আল্লাহ তাকে করতে দিইনি। আমরা পেনশন, আমরা স্যার অনেক বছর থেকে আমরা পেনশনের জন্য ওই বিষয়টা আজকে আলোচনা না করি, আমরা কিন্তু সে পেনশনটা স্যার নিয়ে যেতে পারলো না, এটাও তার একটা আফসোস থেকে গেল যে সে পেনশনের চাকরি করবে। যাই হোক স্যার, আমরা শেষ করি যে তোমার মারা যাচ্ছে, তার অনেক আশা ছিল ব্রিকে নিয়ে, অনেক আশা ছিল হয়তো রিসার্চকে নিয়ে, আরো রিসার্চে হয়তো আরো কন্ট্রিবিউট করার সুযোগ তার ছিল, ডাইরেক্টর রিসার্চ হিসাবে তার সুযোগ ছিল। তারপরে যখন সে হয়তো ডিজি হবে, ডিজি হওয়াও কিন্তু তার ডিজি হয়েও সে অনেক কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, সেটা হয়তো সে করতে পারলো না, হয়তো ব্রির ক্ষতি হলো, দেশের ক্ষতি হলো, হয়তো জাতির ক্ষতি হলো। এতে তারপরেও আমরা এই যে অনেকেই কথা বলছেন যে তার কাজগুলো, অবশ্যই তার যে কাজগুলো ছিল সেইগুলো তো আমরা একবারে প্রপারলি টেকেন কেয়ার অফ অলরেডি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, সে যেখানেই থাকুক তার স্বপ্নগুলা হয়তো অন্যদের মাধ্যমে বাস্তবায়িত হোক এবং সেটা সে হয়তো দূরে বসে বসে দেখবে, এটাই আমাদের এখন কামনা। ধন্যবাদ স্যার, আপনারা এত সুন্দর আয়োজন করে আমাদেরই একজন কলিগের জন্য আপনারা অনেক সময় ব্যয় করে আলোচনা করেছেন, অনেকে আলোচনা করেছেন, এই জন্য আমার পক্ষ থেকে এবং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকুন সবাই স্যার, ধন্যবাদ। আমরা আসলে আমরাও কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি, ডক্টর শাহজাহান কবির এবং আজকে যারা আমাদের সঙ্গে আছেন, ওয়াইস কবির, রেজাউল করিম সিদ্দিকী, আমাদের লোক হোমরাত ভান্ডারী, সবাইকে, এবং মাসুম ভাই ছিলেন সাথে, সবাইকে আমাদের প্রতি কৃতজ্ঞতা আজকের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের একজন কৃতি বিজ্ঞানীকে প্রতি সম্মান দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমি মনেই করি যে বিসেফ ফাউন্ডেশন এটার জন্য সত্যিকার ভাবে কৃতজ্ঞ এবং বিসেফ ফাউন্ডেশন আসলে কৃতার্থ যে আমরা এইটার আয়োজন করতে পেরেছি। আমরা আমাদের সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই তার বন্ধু, অনেকেই তার শুভাকাঙ্ক্ষী, সবাই সুন্দর সুন্দর কথা বলেছেন। শুধু আমি শেষ করতে চাই এটা দিয়ে যে তমালের এই আলোচনাটা, আমরা তমালকে নিয়ে এত তার কাজের এত গুণের প্রশংসা করলাম, এইটা ওই কথাটার মধ্যেই যে আমাদের হোমরাত ভান্ডারী না, আমাদের অনিরুদ্ধ হোম রায়, সে যে কথাটা বলেছে অনিরুদ্ধ হোম রায়, ওইটাই গুরুত্বপূর্ণ যে সে যে সমস্ত বিজ্ঞানীদেরকে আদর্শ মেনে আমাদের তমাললতা নিজেকে গড়ে তুলেছেন, নিজেকে একটা আদর্শ বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছেন এবং আমাদের কাছে গর্ব হয়ে দেখা দিয়েছেন। ঠিক একইভাবে আশা করতেছি যে যাতে করে ভবিষ্যতের যারা বিজ্ঞানী আছেন তারা তার কাছ থেকে শিখতে পারেন এবং তার যে মশালটা ক্যারি করতে হবে সেটাকে তারা ক্যারি করে নিয়ে যেতে পারেন। তাহলেই আসলে আমাদের আজকের আলোচনা সফলতা আসবে। আমি মনেই করি যে আমাদের তমাললতা আদিত্য আমাদের জন্য যে দৃষ্টান্ত রেখে গেছেন, যে আমাদের আরো অনেক বিজ্ঞানী আসলে সুন্দর সুন্দর কাজ করে গেছেন, কিন্তু আজকে সে বিষয় না, আজকে আমরা তমাল নিয়ে কথা বলেছি, ফলে তার সঙ্গে কারো তুলনা করছি না, কিন্তু তমাল একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, তার জন্য আমরা গর্ব অনুভব করছি। আশা করছি যে গর্বটা আমাদের শাহজাহান কবির সাহেব বিজ্ঞানীদের মধ্যেও
তমালের যে আদর্শটা বিজ্ঞানীদের মধ্যেও দেবেন, যাতে করে তারা তার মশালটা সামনে নিয়ে যেতে পারে এবং দেশ ও জাতির জন্য আমরা সবাই মিলিতভাবে কাজ করতে পারি। এটাই হলো আজকের সবচেয়ে আমি মনে করি। আমরা আপনাদেরকে আর একবার ধন্যবাদ দিয়ে আমাদের ধান বিজ্ঞানী, ধান কন্যা, যে সমস্ত বিশেষণেই তাকে দেই না কেন, তার বিদেহী আত্মার আমরা শান্তিতে থাকুক, ভগবান তার মঙ্গল করুক পরজীবনে, এটার জন্য আমরা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মিটন শেষ করতে পারি।